সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা, এই দুনিয়াতে গুরুত্বটা আমরা সবাই বুঝি, তবে সেটা হারিয়ে ফেলার পর। বিশ্বাস করেন, একটা সময় যে মানুষটাকে পাওয়ার জন্য আমরা মাঝপথে দাঁড়িয়ে চিৎকার করে বলি যে তোমার জন্য হাসতে হাসতে আমি আমার জীবনটাও দিতে পারি, কিন্তু সেই মানুষটাকে পেয়ে গেলে কিছুদিন যেতে না যেতে জীবন তো দূরের কথা, তার জন্য আমরা 2 মিনিট সময়ও দিতে পারি না। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। আর এরকম করতে করতে একটা সময় তাকে আমরা হারিয়ে ফেলি। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর সেটা আপনি আজ হারে হারে বুঝতে পারবেন যদি না ইকবালের জীবনের বাস্তব গল্পটা শোনেন। ডিয়ার ভিউয়ার্স, যারা ডিপ্রেশনে আছেন, যারা অবহেলায় ভুগছেন, আজকের এই বাস্তব জীবনের গল্পটা তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে ইকবাল মাহমুদ, আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার বড় 2টা ভাই সহ একটা ছোট বোন। আমার পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার, কেননা আমার বড় 2 ভাইয়া সৌদি আরবে থাকে আর আমার বাবাও যথারীতি আমাদের এলাকাতে একটা মুদি দোকান করে। ছোটোবেলা থেকে আমি আমার সংসারে ততটা অভাব দেখিনি, মোটামুটি সুখে আমার জীবনটা কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি নারায়ণগঞ্জের কোনো একটা কলেজে পড়াশোনা করি। আমি আসলে পড়াশোনায় মোটেও ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি যখন স্কুলে পড়ি তখন আমি খুব কষ্ট করে টেনে হেসড়ে সি গ্রেডে এসএসসি পাস করি। অ্যান্ড এসএসসি পাস করার পরে আব্বা আমাকে কলেজে ভর্তি করায়। কিন্তু আমাকে কলেজে ভর্তি করানোর পরে আমি পড়াশোনার প্রতি মোটেও অ্যাক্টিভ ছিলাম না। আমার ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করতে, ঘোরাফেরা করতে, আর বিশেষ করে বন্ধুদের সাথে ট্যুরে যেতে আমার খুবই ভালো লাগে। এভাবে যেতে যেতে আমি কলেজে পড়াশোনা করি। বাট আমার কলেজে অনেককে ভালো লাগে, কিন্তু তাদেরকে ভালোবাসার কথা আমি বলতে পারি না, কারণ আমি আসলে দেখতে ততটা স্মার্ট ছিলাম না, ততটা ফর্সা কিংবা সুন্দর ছিলাম না। আর বিশেষ করে আমার আব্বা আমাকে হাত খরচের জন্য খুব বেশি টাকা দিত না। খুব বেশি হলে আব্বা আমাকে প্রতিদিন 50 টাকা কি 60 টাকা দিত, যেটা আমার কলেজে যাওয়ার যাতায়াত ভাড়াই হয়ে যেত। তো বন্ধুদের সাথে আড্ডাবাজি কিংবা মেয়েদের পিছনে উড়ানোর মতো কোনো টাকা আমার কাছে ছিল না। যাই হোক, এইভাবে যেতে যেতে একটা সময় আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দিয়ে আমি যথারীতি ফেল করি। আমি 2 সাবজেক্টে ফেল করি। অ্যান্ড ফেল করার পরে আমার যত বন্ধুগুলো আছে তারা সবাই ভার্সিটিতে ভর্তি হয়ে যায়। কিন্তু আমার আব্বা তখন আমাকে বলতেছে, ঠিক আছে, যতদূর পড়াশোনা করেছিস আলহামদুলিল্লাহ, আর পড়াশোনা করতে হবে না। আর আমার বড় যে 2টা ছেলে আছে তাদেরকে আমি তোর মতো করেও পড়াশোনা করাই নাই, তো তাদেরকে আমি মূর্খ রেখে তোকে পড়াশোনা করিয়েছি, বাট তুইও আমার কোনো কাজে আসলে না। যাই হোক, এখন আমার মেয়েটার উপর ভরসা, দেখি আমার মেয়েটা পড়াশোনা করে ভালো করতে পারে কিনা। তুই এখন আর পড়াশোনা করতে হবে না, আমি যে দোকানটা চালাই তুই এই দোকানটা চালা, কারণ আমি তো অনেক বয়স্ক হয়ে গেছি। আমি যথারীতি দোকানটা রাতের বেলায় খোলা রাখতে পারি না। এই দোকানটা যদি রাত 10টা 11টা পর্যন্ত খোলা রাখা যায় তাহলে এই দোকান থেকে মোটামুটি অনেক টাকা আর্ন করা যাবে। তখন আমার আব্বা আমাকে এলাকার দোকানে বসাই দিল। প্রথম দিকে আমার কাছে ভীষণ খারাপ লাগতেছিল যে সবাই আমাকে বিভিন্ন রকমের টিটকারে মারতেছিল, যে মুদি দোকানদার এটা সেটা বলে বিভিন্ন রকমের টিটকারে মারতেছিল। কিন্তু যাই হোক, বাবা বসিয়ে দিয়েছে, আমার তো কিছু করার নাই। তো আমি দোকান করতেছি, তো মোটামুটি খারাপ না। আমি রাত হচ্ছে 10টা 11টা কিংবা 12টা পর্যন্ত দোকানদারি করি। তো দেখা যায় সে সময় আমি 2-3টা ক্যারাম বোর্ড খেলার জন্য, ক্রাম খেলার জন্য কয়েকটা বোর্ড বসিয়ে দিয়েছি। তো এলাকার পোলাপাইনগুলো এখানে সবাই রাত 12টা 1টা পর্যন্ত ক্রাম খেলে। তো আমি আবার সাথে হচ্ছে চা উঠিয়েছি, তো চাও বিক্রি করি। তো এলাকার মানুষ যত যাই বলুক না কেন, আমি এটাতে কান দিই না। আমার বন্ধুবান্ধবগুলো যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা আমাকে দেখলে আমার সাথে কথা বলে না, তারা আমাকে দেখলে কেমন জানি নাক ছিটকায়। তো যাই হোক, আমার আব্বা আমাকে একটা কথা বলেছিল, পৃথিবীতে কোনো কাজে ছোট নেই। পৃথিবীতে যে কাজ করুক না কেন তার কাছে এই কাজটা মহৎ, যদি না কাজটা সৎ এবং নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে। তো আমি দেখতেছি যে আমাদের এই ব্যবসাটা একেবারে সৎ একটা ব্যবসা। তো যাই হোক, এভাবে আমি দোকানদারি করতেছি। দোকানদারি করতে করতে আমার দিনগুলো আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছে। বাট আমি কাউকে কখনো ভালো লাগা কিংবা ভালোবাসি এই ব্যাপারগুলো আমার মাঝে আসে না। আমি একটু একা থাকতে পছন্দ করি। এভাবে যেতে যেতে আমি একটা মোবাইল ফোন কিনি। তো আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনি, বাট ওই সময় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোর মোটামুটি অনেক দাম ছিল। তা
তারপর আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনি দোকানের টাকা দিয়েই। আমার ভাইয়ারা আমাকে কোনো টাকা পয়সা দিত না, হাত খরচের জন্য কোনো টাকা ভাইয়া আমার দিত না, কারণ আব্বা সবসময় ভাইয়াদের কাছে আমার নামে কমপ্লেন দিত যে আমি পড়াশোনা করি নাই, আমার পিছনে অনেক টাকা নষ্ট করছে, আমি বাবার কোনো কাজে আসি নাই। এই কথাগুলো বলে বলে সবসময় আমার ভাইয়াদের কান বাবা ভারী করে, যার জন্য ভাইয়ারা আমাকে খুব বেশি টাকা পয়সা দিত না। আমি দোকানদারি করে যে টাকা পাইতাম সেটা দিয়ে চলতাম, আর আমার পুরো সংসারটাই আমার নিজেকে চালানো লাগতো। আমার ভাইয়ারা বিদেশ থেকে যে টাকা দিত সে টাকা দিয়ে আব্বা হচ্ছে সামথিং কিছু বাজার সাজার করতো, আর এদিক সেদিকে জায়গা সম্পত্তি কিনতো। এভাবে আমি যাই, তো একটা মোবাইল ফোন কিনি, সেটা দোকানের ব্যবসার টাকা দিয়ে। তো মোবাইল ফোনটা কেনার পর আমি তখন ফেসবুক চালানো চাই, তো আমি ফেসবুক খুলি। সবাই আমাকে সবাই ফেসবুক খোলে, তো আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমিও খুলি। তো যথারীতি আমি ফেসবুকে অনেক ছবি টবি পোস্ট করি, আমার খুব ভালোই লাগে। এভাবে যেতে যেতে বেশ কিছুদিন যাওয়ার পর আমি একদিন দেখলাম যে একটা বিয়ের অনুষ্ঠান কোনো একটা মেয়ে ভিডিও করতেছে। তো ওই সময় আসলে ফেসবুক লাইভ অতটা পপুলারিটি ছিল না, মোটামুটি প্রথম শুরু হয়েছিল। তো একটা মেয়ে ফেসবুক লাইভ করতেছে, অ্যান্ড ফেসবুক লাইভ করে একটা বিয়ের অনুষ্ঠান দেখাচ্ছে। তো বিয়ের অনুষ্ঠান দেখাইতেছে, বিয়ে আমার কাছে দেখে মনে হচ্ছে এটা কোনো বড় লোকের বিয়ে, একদম বড় কমিউনিটি সেন্টারে, দেখে অনেক জাঁকজমট মনে হচ্ছে যে একেবারে কোনো বড় লোকের বিয়ে। তো যাই হোক, এভাবে করতে করতে মেয়েটা হঠাৎ করে যখন সে সামনের ক্যামেরা অন করলো, তার পাশে আরেকটা মেয়ে দাঁড়িয়েছিল। খোদার কসম করে বলি, আমার জীবনে মনে হচ্ছে আমি এত সুন্দর মেয়ে আরেকটাও দেখি নাই। এত যে সুন্দর লাগতেছিল মেয়েটাকে, বেশি না প্রায় 1 মিনিটের মতো ক্যামেরাটা যার মোবাইল যে ভিডিও করতেছিল তার মুখে ধরছে, অ্যান্ড পাশে সম্ভবত আরেকটা মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটা যথেষ্ট লম্বা এবং ফর্সা, এত সুন্দর তার চেহারা, আমি এক দেখায় যেন পাগল হয়ে গেলাম। আমি তখন দোকানেই বসেছিলাম, আমার পাশে আরেকটা ছেলে ছিল যার নাম রবিন। আমি রবিনরে ডাক দিয়ে বলতেছি, রবিন দেখ এটা কি মেয়ে নাকি পরি? ও আমার দেখে বলতেছে, ও দেখে বলতেছে, আরে ভাই এগুলো সব মেকআপের চালাকি। আমি বললাম কি বলিস? ও বলে সত্যি এগুলো সব মেকআপের চালাকি, আসলে বাস্তবে কখনো এত মেয়েরা কখনো এত সুন্দর হয় না। ওর কথাটা শোনার পর আমার কাছে মনে হলো যে হতেই পারে, সম্ভবত মেকআপ টেকআপ করে অনেক বেশি সাজগুজু করেছে, এরকম কিছু একটা। তো আমি যাই হোক এটাতে আর কোনো গুরুত্ব দেই না, আমি কিন্তু একটা কমেন্টস করে রাখি এখানে, কমেন্টসটা করি এরকম যে ধন্যবাদ, আমি আজ অনেকদিন পরে মেকআপ সুন্দরীদের দেখলাম, এটা লিখে আমি একটা কমেন্টস করি। কমেন্টস করার পরে আর কোনো কথা নাই। এভাবে প্রায় এদিন চলে যায়, অ্যান্ড এর পরের দিন সকালবেলা আমার ওই কমেন্টসে রিপ্লাই আসে। যখন কমেন্টসে রিপ্লাই করে তখন আমার ফোনে নোটিফিকেশান এটা দেখায়। তো নোটিফিকেশান অন করে আমি যখন ওইখানে যাই, আমি দেখতে পারি যে একটা মেয়ে যিনি ফেসবুক লাইভ করেছে উনি এটা লিখেছে যে উল্টাপাল্টা কথা বলবেন না, আমরা কখনো ময়দা সুন্দরী না, আমরা অতটা মেকআপ করি না, আপনি যেটা দেখেছেন এটা একেবারে ন্যাচারাল। তো এটা দেখার পর আমার পাশে তখনও রবিন বসেছিল, আমি রবিনের সাথে হাসি হেসে বলতেছি যে দেখ কি SMS রিপ্লাই করছে। তো রবিন আমার বলতেছে ইনবক্সে যা। তো আমি আসলে সত্যি কথা যেটা, আমি আসলে ফেসবুকে অতটা পারফেক্ট না, অতটা আমি অত বেশি পারি না। তো রবিন কী করলো, মোবাইল ফোনটা নিয়ে ও ইনবক্সে গেল। ইনবক্সে যাওয়ার পরে মেয়েটাকে ও কী লিখছে জানি, অনেক রকম কথাবার্তা লিখছে। লেখার পরে আমি আর ওইগুলো দেখি না, ও একদম পুরো বইয়ের মতো একটা স্টোরি লিখে পাঠাইছে। একটা পর্যায়ে মেয়েটা আমাকে বলতেছিল যে ভাইয়া, আমি তখন রবিন চলে যায় দুপুরবেলার দিকে, দুপুরে মেয়েটা লিখে পাঠালো যে ভাইয়া আপনার ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে, এরকম ইনবক্সে লিখেছিল। তো লেখার পরে আমি কী করলাম, আমার ফোন নাম্বারটা তাকে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে সে আমাকে ফোন দিল, অ্যান্ড ফোন দিয়েই সে আমাকে প্রচুর পরিমাণ গালাগালি করতে শুরু করলো, একেবারে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। আমি তার গালাগালি শুনে আমি আমার মোবাইল ফোনটা আমার কান থেকে অনেক দূরে সরাই ফেললাম। আমি তখন বারবার বলতেছি যে আপনি আমাকে গালাগালি কেন দিচ্ছেন, আমি কি এমন অন্যায় করেছি যে আপনি আমাকে গালি দিচ্ছেন? গালাগালি করতে করতে একটা পর্যায়ে আমি দেখি যে মেয়েটা কান্না করে দিছে, কান্না করে করে গালাগালি করতেছে, এরকম অবস্থা। তো আমি তারা বলতেছি যে আমি কিছু বুঝতে পারতেছি না যে আপনি আমাকে গালাগালিও করতেছেন আবার কান্নাকাটিও করতেছেন, আমি দোষটা কোথায় করেছি সেটা কি একটু বলবেন না? তখন মেয়েটা আমাকে বলতেছে যে আমাকে কখনো জীবনে কেউ এত নোংরা ভাষায় কথা বলেনি, আপনি আমাকে এত নোংরা ভাষায় কথা বলছেন। তা আমি বলি যে আমি তো আপনাকে কিছুই বলি নাই। তো বলে কিছু বলেন নাই, SMS-গুলো কী লিখেছেন একটু দেখেন তো, আপনি কি মানুষ নাকি জানোয়ার? তো আমি কী করি, SMS-গুলো উপরের দিকে নিউজ ফিডের উপরের দিকে যাই, SMS লিস্টের স্কোর করে যখন উপরের দিকে যাই আমি দেখতে পাই যে হায় আল্লাহ, রবিন এত সব কথাবার্তা মেয়েটারে লিখছে যেটা আসলে বলে বুঝাইতে পারবো না, আমার বলার মতো কোনো ভাষা নাই।
আমি তখন প্রচুর পরিমাণ লজ্জা পাই। আমি তার কাছে অনেক ক্ষমা চাই। আমি বলি যে দেখেন, আমি আপনার কাছে অনেক দুঃখিত, আমি অনেক বেশি সরি যে আসলে এই লেখাগুলো আমি লিখি নাই। আমার বন্ধু রবিন আমার দোকানে এসে মাঝে মাঝে বসে থাকে, তো এই লেখাগুলো উনি লিখেছে। তো এটা বলার পরে মেয়েটা কোনো কথা শোনে না, সে ফোন লাইনটা কেটে দেয়। তাকে আমি সারাদিন অনেকগুলো কল দিই, সে আমার কোনো কল রিসিভ করে না। বাট রাতের বেলা আমি যখন শুইতে গেলাম, এই কথাগুলো আমার বারবার মনে পড়তেছে। আমার বারবার মনে হচ্ছে, হায় আল্লাহ, আমি মেয়েটাকে এত সব কথা বললাম। তো আমি চিন্তা করলাম যে কথাগুলো তো আমি বলি নাই, কিন্তু আমি জানি যে মেয়েটা বিশ্বাস করে নাই। মেয়েটা ভাবছে যে কথাগুলো তাকে আমি লিখেছিলাম। যাই হোক, সারাটা রাত বিশ্বাস করেন আমি একটা ফোঁটা ঘুমাইতে পারি না। আমার বারবার নিজের ভিতরে এতটুকু অনুশোচনা হচ্ছে যে এত নোংরা ভাষায় রবিন কীভাবে এই কথাগুলো লিখলো। তো পরের দিন আমি কী করলাম, আমি সরাসরি রবীন্দ্রের বাসায় গেলাম, মানে রবীন্দ্রের ঘরে গিয়ে রবিনকে ডেকে বের করলাম, করে বলতেছি তুই এটা কীভাবে করলি, এই কাজটা তুই কীভাবে করলি, তোর কি একটু মানে কষ্ট হলো না? তখনও আমার বলতেছে আমার কষ্ট হবে কেন, আমরা কি এই মেয়েদেরকে চিনি নাকি? আমি বললাম অচিনা একটা মেয়েকে তুই এভাবে কমেন্টস করলি এত খারাপ কথায়? আমার বলতেছে যা বলার তা বলে দিছি, যা লিখে দিছি, এখন কী হবে, কেন ওই মেয়েকে তোর বউ লাগে নাকি? আমি বললাম আমার বউ লাগে না, কিন্তু এরকম একটা মেয়েকে এভাবে লেখা কি আমাদের ঠিক হয়েছে? তো এরকম করতে করতে একটা পর্যায়ে, ও আসলে একটু ঘাড়তারা টাইপের ছিল, আমাদের এলাকায় মোটামুটি ঘাড়তারা টাইপের একটা ছেলে। তো এরপর থেকে আমি আর অতটা রবিনের সাথে মিশি না, কারণ আমি জানি যে ও একটা বাচ্চা টাইপের ছেলে হয়ে গেছে। আমি ওর সাথে অতটা মিশি না, আমি আমার মতো করে দোকানদারি করি আর আমার মতো করে দিন কাটাই। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি দেখলাম যে মেয়েটার আমাকে কোনো কল দেয় না, আমিও তাকে কল দিই না। তো 3-4 দিন যাওয়ার পরে আমি কী করলাম, নিজেই থেকে তাকে আবারও কল দিলাম। কল দেওয়ার পরে সে কলটা রিসিভ করলো। রিসিভ করার পর আমি তাকে যথারীতি সালাম দিলাম, আসসালামু আলাইকুম বললাম। অ্যান্ড সে বললো ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম আপনি কি আমার উপর এখনও রেগে আছেন? তো বলে আপনি কেন কল দিয়েছেন সেটা বলেন। আমি বললাম কল দিয়েছি আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনি রাগারাগি না করলে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তো মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। আমি বললাম দেখেন, আমি আপনার কাছে মাপ চাই, আপনি বিশ্বাস করেন আমি একটা মুদি দোকানদার, আমি একটা মুদি দোকান করি। আমি হচ্ছে ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, আমি ফেল করেছি। এরপর বাবা আমাকে যথারীতি মুদি দোকানে বসাই দিছে। বিশ্বাস করেন আমি আসলে অতটা স্মার্ট ছেলে না, আমি দেখতে কালো, খাটো, এবং আমার চুলের স্টাইলে অতটা সুন্দর না। আমি যথেষ্ট বোকাশোকা টাইপের একটা ছেলে। আমার কথাগুলো শুনতে শুনতে মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠলো। হেসে আমাকে বলতেছে যে আমি অবাক হয়ে যাচ্ছি আপনার কথা শুনে, যে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে কোনো ছেলে ফোন করে এরকম করে কথা বলে। আমি বললাম কেন, আপনি কি আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন, আমি কি খারাপ কিছু বলেছি? তো মেয়েটা আমাকে বলতেছিল যে না, আপনি খারাপ কিছু বলেন নাই, বাট সবসময় ছেলেরা ফোন করে বলে যে আমি অনেক স্মার্ট, আমি দেখতে অনেক সুন্দর, আমি সুন্দর করে কথা বলতে পারি, আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড এটা। সে যদি সাইকেলও চালায় সে বলে সে হুন্ডা চালায়, আর যদি হুন্ডা চালায় তাহলে বলে তার প্রাইভেট কার আছে, আর যদি প্রাইভেট কার থাকে তো বলে আমার একটা বিমান আছে। এরকম করে ছেলেরা ফোনে চাপা মারে। কিন্তু আপনি অতটা সরল সোজা একটা মানুষ, আপনি আমাকে বলতেছেন যে আপনি মুদি দোকান করেন, আপনার আব্বা আপনাকে মুদি দোকানে বসায় দিচ্ছে, আপনি কালো, এরকম করে কথা বলেন। আমি বুঝতে পারছি আপনি আসলে অনেক সরল মনের মানুষ। আর আপনি সেদিন যেই SMS-গুলো করেছিলেন, আমি একদম কনফার্ম হয়ে গেলাম যে SMS-গুলো আপনার ছিল না, এটা আপনার বন্ধুর SMS ছিল। যাই হোক, এভাবে তার সাথে কথাবার্তা বলি অনেকক্ষণ। তো কথাবার্তা বলার পরে একটা সময় সে হুট করে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে আমি আর তারে কল দিই না। এর পরের দিন সে আমাকে আবারও কল দেয়, এট এ টাইম কল দিলে আমি তখনও দোকানে থাকি, কলটা রিসিভ করি। রিসিভ করে তার সাথে কথা বলতে একটা পর্যায়ে সে আমাকে বলতেছে যে আপনাদের বাড়ি কোথায়? তা আমি বললাম যে আমাদের বাড়ি নারায়ণগঞ্জ, ঢাকার পাশেই নারায়ণগঞ্জ। তা আমি এটাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়ি কোথায়? তো এটা আমাকে বলেছে আমাদের বাড়ি চিটাগং। তাই আমি বললাম বাবারে, আমার জীবনে আমি কখনো চিটাগংয়ে যাই নাই। তো বলে যে চিটাগংয়ে কখনো আসেন নাই? আমি বললাম না, আমি কখনো আসি নাই, বাট আমি ঢাকায় গেছি বেশ কয়েকবার। তো এটা আমাকে বলতেছে যে আমাদের চিটাগং না অনেক বেশি সুন্দর, চিটাগংয়ে ফয়েজ লেক আছে, তারপরে সি বিচ আছে, এরকম হচ্ছে আরও অনেকগুলো মানে দর্শনীয় জায়গার কথা বলে। তাই আমি বলি আমি কখনো যাই নাই, এগুলো বলে আমাকে লাভ কি? তো বলে আপনি একদিন বেড়াইতে আসেন। আমি বলি না না ভাই, আমার অত টাকা পয়সা নাই, আর আমি অনেক কষ্ট করে মোবাইল ফোন কিনেছি, 2 মাস দোকানদারি করে আমাকে এই মোবাইলের টাকা শোধ করতে হবে। তখন মেয়েটা আরও হাসে, আমাকে বলে এত বোকা আপনি, এত বোকা? আমি বলি সত্যি আমি বোকা, আমাকে সবাই বলে বোকা। যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি তাকে একটা কথা বলতে পেতাম, আমি কন্টিনিউ প্রায় তার সাথে কথা বলি। এরকম 2-3 দিন কথা বলার পরে একদিন আমি তাকে জিজ্ঞেস করি আমি আপনাকে একটা কথা বললে আপনি রাগ করবেন না তো? তুমি এটা বলতেছে আপনার সাথে আমার এত কথা হলো, রাগ করলে তো অনেক আগেই রাগ করে ফেলতে পারতাম। আচ্ছা রাগ করবো না, বলেন কি বলবেন। আমি বললাম যে আমি দেখলাম আপনার সেদিন হচ্ছে একটা ফেসবুক লাইভ অনুষ্ঠান করেছিলেন, সম্ভবত কোনো একটা বিয়ে বাড়িতে। তখন মেয়েটা বলতেছে বিয়ে বাড়ি না, এটা একটা ক্লাব ছিল, কমিউনিটি সেন্টার। ও আচ্ছা ঠিক আছে। তাই আমি বললাম যে ওইখানে দেখলাম যে আপনি ফেসবুক লাইভ করার সময়
আপনি লাইভ করতে করতে একটা সময় আপনার মাউথ ক্যামেরা মানে সামনের ক্যামেরাটা অন হয়ে গেছিলো, অ্যান্ড ক্যামেরা অন হওয়ার পরে আমি দেখলাম যে আপনার পাশে লম্বা করে একটা মেয়ে দাঁড়ায় ছিল। মেয়েটাকে আমার এত ভালো লাগছে, আপনি কি একটু বলবেন যে মেয়েটাকে? তখন মেয়েটা মানে উনি খিলখিলে হাসা বলতেছে যে এটা হচ্ছে আমার ছোট বোন। তো আমি বলি কি বলেন, আপনার ছোট বোন? তো বলে হ্যাঁ আমার ছোট বোন। আমি বললাম মাশাল্লাহ, দেখে তো একেবারে পরীর মতো মনে হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম তার নাম কি বলেন তো? তো আমাকে বলতেছে তার নাম হচ্ছে তানিশা। আমি বললাম যে বাহ মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি? তো সে বললো তার নাম হচ্ছে আশা। তো আশার বোন তানিশা। তো অনেক ভালো লাগলো মানে কথাবার্তা বলি। তা আমি এরকম করে আরও প্রায় 1 উইকের মতো, 1 সপ্তাহের মতো তার সাথে কথা বলি। কথা বলতে বলতে আমি একদিন তারে রিকোয়েস্ট করি যে আশা, মানে আমি তখন তাকে তুমি করে সম্বোধন করি, মানে আমাদের মাঝে তুমি সম্বোধনটা চলে আসে। তো আমি তারে বলি যে আচ্ছা আমি যদি তোমার কাছে একটা রিকোয়েস্ট করি তুমি কি রাখবা? তো আমাকে বলে যে জানি তো, কী রিকোয়েস্ট করবা? আমি বলি কিভাবে তুমি জানো? ও বলে জানি, ছেলে মানুষটা এরকমই হয়। আমি বললাম মানে আমি না বুঝতেছি না যে মানে তুমি কি বলতে চাচ্ছ? তো আমাকে বলতেছে তুমি আমার ছোটো বোন তানিশার সাথে কথা বলতে চাচ্ছ, তাই তো? আমি তখন পুরো একেবারে স্তব্ধ হয়ে গেলাম, মানে আমি আর কোনো কথা বলতে পারি না। আমি বললাম ভাই তুমি কি জ্যোতিষী, তুমি কি মন্ত্রসন্ত্র জানো নাকি? তো বলে না না, কোনো মন্ত্রসন্ত্র জানি না, বাট আমি জানি ছেলেরা এরকমে, কারণ তানিশাকে যারা দেখে তারাই তার প্রেমে পড়ে যায়। আমার প্রেমে কেউ পড়ে না, এটা বলে মেয়েটা ফোনটা তানিশার কাছে দিয়ে দেয়। দেওয়ার পরে তানিশা আমাকে সালাম দেয়, আমি তাকে ওয়ালাইকুম আসসালাম বলি। বাট বিশ্বাস করেন সে না দেখতে যতটা সুন্দর, তার কণ্ঠটা আরও বেশি সুন্দর। মানে কণ্ঠটা একটু ভাঙা ভাঙা টাইপের, এত ভালো লাগে তার কণ্ঠ শুনলে, মানে একেবারে মুগ্ধ হয়ে গেলাম শুধুমাত্র হেলো বলে যখন সালাম দিল। যাই হোক, এরপরে কথা বললাম, আমি বললাম যে আমি তো আপনার ছবি, আপনার ভিডিও দেখেছিলাম এরকম করে করে আপনার বোনের পাশে একটা কমিউনিটি সেন্টারে আপনারা ফেসবুক লাইভ করা অবস্থায়। তো তানিশা আমাকে বলতেছে তো দেখেছেন তো, মানে আলহামদুলিল্লাহ, তো এখন কী হয়েছে? আমি বলি আপনি অনেক সুন্দর, আপনি কি এটা জানেন? তো বলে জানি, এটা আমার আয়নাও বলে আর বাসা থেকে বেরোলেও সবাই বলে। তো ওরকম করে কথা বলতে বলতে আমি তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলি, প্রায় 10-15 মিনিটের মতো কথা বলে একটা পর্যায়ে হচ্ছে আয়শা ফোনটা টান দিয়ে নিয়ে চলে যায়, অ্যান্ড বলতেছে যে এত শখ, মানে আমার ফোন দিয়ে ওর সাথে কথা বলবেন, ওর একটা মোবাইল ফোন কিনা দেন তারপরে কথা বলেন। এটা বলে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে বাট তখনকার পর থেকে আমার মেয়েটাকে এত ভালো লাগে, মানে আমি আসলে বলি বুঝাইতে পারবো না। আমি শুধু চিন্তা করতে থাকি কিভাবে তার সাথে একটু মানে ক্লোজ হওয়া যায়। এর পরের দিন ওই দিন রাতের বেলায় আমি আবারও কল দিই। কল দেওয়ার পরে আশা কল রিসিভ করে। তখন আমি আশার কাছে কোনো কিছু না লুকাইয়া একেবারে স্ট্রেট বলে ফেলি যে আশা, আমার তানিশাকে অনেক ভালো লাগে, মেয়েটা এত সুন্দর, মানে আমি কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি কি তার সাথে কোনো রিলেশন করতে পারি? তখন আশা আমাকে বলতেছে যে আসলেই মানে আমি ভাবছিলাম যে তুমি একটা ভালো ছেলে, বাট তুমিও একটা বদমাইশ ছেলে। আমি বললাম মানে আমি বদমাইশের কী করলাম? তো আমাকে বলতেছে আমি তার বড় বোন, আমাকে বলতেছে ছোটো বোনের সাথে প্রেম করবা, এটা কি ঠিক হইলো? আমি বললাম তুমি তো আমার ফ্রেন্ড হয়ে গেছো না, আমরা অনেক ভালো ফ্রেন্ড, তো ফ্রেন্ডের কাছে কি ফ্রেন্ড তার ভালোবাসার কথা বলতে পারে না? তো বলতেছে তারে ফোনে দেখা এত প্রেমে পড়ার দরকার নাই, তবে হ্যাঁ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বোন ফোনে না দেখতে যতটা সুন্দর, রিয়েল লাইফে সে আরও বেশি সুন্দর। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি তাকে বলবো তোমার এই সম্বোধনের কথা। এভাবে হচ্ছে একদিন যাওয়ার পরে একদিন 2 দিন চলে যায়। 2 দিন আমি আশাকে কল দিই, বাট ও কল রিসিভ করে আমার সাথে অতটা গুরুত্ব দিয়ে কথা বলে না, কী জানি হচ্ছিল আমি জানি না। 2 দিন যাওয়ার পরে ও কলটা একবার রিসিভ করার পরে আমি তাকে বলি যে আশা, 2টা দিন চলে গেল যে তুমি আমার সাথে একটু ভালো করে কথা বললে না, কী হয়েছে? তোমাদের পরিবারে কোনো প্রবলেম হয়েছে? তো আমাকে বলতেছে যে হ্যাঁ একটু প্রবলেম হয়েছে, আমার আব্বা একটু অসুস্থ হয়ে গেছিলো। তাই আমি বলি তোমার আব্বু অসুস্থ হইলে তোমরা এরকম মানে আমার সাথে কথা বললে কী এমন প্রবলেম হতো? মানে 2টা দিন আমি তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারলাম না। তা আমাকে বলতেছে আরে বাবা, আব্বু অসুস্থ হয়েছিল, আব্বার আমরা হসপিটালে নিয়ে গেছি, আর আমাদের বাসায় কোনো ছেলে নাই, বুঝতে পারছেন, আমরা 2টা বোন মাত্র, তো আমার আব্বাকে কে দেখাশোনা করবে? এই জন্য আমার আব্বাকে আমি দেখাশোনা করি। আমি তার বলেছিলাম আচ্ছা, আমি কিন্তু তাকে একটা কথা মানে এখানে রেখে গেছি, আমি তার জিজ্ঞেস করলাম যে পড়াশোনা করে কিনা। সে আমাকে বলছে যে নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং তানিশা নাকি পড়াশোনা করে না। তো যাই হোক, এভাবে যাওয়ার পরে একটা পর্যায়ে আমি বললাম যে আমি একটু তানিশার সাথে কথা বলবো, তুমি একটু তানিশাকে মোবাইল ফোনটা দাও। তো তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমাকে তানিশার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি বলি কী বলো, তানিশার মোবাইল আছে? তো বলে মোবাইল থাকবে না, এত বড় একটা মেয়ে, আচ্ছা মোবাইল নাম্বারটা দিচ্ছি। তখন সে আমাকে মোবাইল নাম্বারটা দেয়। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তানিশাকে ফোন করে তার সাথে আমি কথা বলি, বাট সে কোনো কিছু মাইন্ড করে না। মানে একটা হয় না যে তার ফোন নাম্বারটা কেন তার বোনে দিল, এটা নিয়ে রাগারাগি করবে বা ঝগড়া করবে, এরকম কিছুই না। ও আমার সাথে কথা বলে, আমিও তার সাথে নর্মালি অনেক কথা বলি। একটা সময় তার সাথে কথা বলতে বলতে আমি তার প্রতি অনেক বেশি ডুবে যাই, অ্যান্ড সেও আমার প্রতি অনেক বেশি গভীর হয়ে যায়। আমাদের ছবি লেনাদেনা করা হয়, একটা ব্যাপার একেবারে না বললেই নয়। আমি নিজে কখনো অতটা সুন্দর ছবি উঠাইতে পারি না,
আর আমার ছবি উঠেলে সবাই আমাকে বলে যে আমাকে নাকি বদনার মতো লাগে, মানে বদনা হচ্ছে একেবারে দেখতে খারাপ লাগে, আমার নাকটা একটু উঁচা টাইপের ছিল, তো সবাই আমাকে বলে যে আমার বদনার মতো লাগে। তো এই ফার্স্ট আমি যখন হচ্ছে মানে তানিশার জন্য ছবি পাঠাইলাম, তখন তানিশা আমাকে বলতেছে তোমাকে অলসম লাগতেছে, মানে একেবারে সুপার হিরো লাগতেছে, আর তোমার নাকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি তারে বললাম যে নাকের জন্য আমি কারোর সামনে লজ্জায় যেতে পারি না, আর তুমি আমারে বলতেছো যে আমার নাকটা অনেক বেশি সুন্দর লাগতেছে। ও আমারে বলে সত্যি বলতেছি তোমার নাকটা অনেক বেশি সুন্দর। আচ্ছা, তার সাথে কথা বলতে বলতে আমি আসলে সত্যিই জানি না কখন যে তার সাথে আমার মনের লেনাদেনা হয়ে যায়। আমি দোকান বন্ধ করতাম প্রতিদিন হচ্ছে মানে 1টা বাজে। তানিশের সাথে রিলেশন হওয়ার পরে আমি 9:30 থেকে 10টার মধ্যে দোকান বন্ধ করে ফেলতাম। দোকান বন্ধ করে যথারীতি আমি দোকানের ভিতরে বসে বসে মানে দোকানের ঝাঁপ ফেলে দোকান বন্ধ করে দোকানের ভিতরে বসে বসে আমি রাত 1টা-2টা পর্যন্ত তানিশার সাথে কথা বলতাম, অ্যান্ড কথা শেষ করে যথারীতি আমি বাসায় যেতাম। এভাবে যেতে যেতে প্রায় 6-7 মাসের মতো কেটে যায়, অ্যান্ড এই 6-7 মাসে তানিশা আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যায়, আমিও তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাই। এভাবে কথা বলতে বলতে একদিন আমি তার বলতেছি, আচ্ছা আমরা কি শুধুমাত্র ফোনে কথা বলবো, আমরা কি একটু দেখা করবো না, আমাদের কি একটু দেখা করার ইচ্ছা হয় না? তখন তানিশা আমাকে বলতেছে আমার পক্ষে নারায়ণগঞ্জ গিয়ে তোমার সাথে দেখা করা সম্ভব না, আর আমার আব্বা আম্মা এগুলো কোনোদিনও মেনে নেবে না। আমি বললাম তুমি যদি অনুমতি দাও আমি কিন্তু, তুমি যদি বলো আমি কিন্তু চিটংয়ে আসতে পারি। ও বলে তাহলে তো ভালোই হয়, এতদিন খালি ফোনে কথা বলো, তাহলে আসো না একটাবার চিটংয়ে আসো। এরপরে আমি মানসিকভাবে মানে প্রস্তুতি নিয়ে চিটংয়ে যাওয়ার জন্য। তো একটা ব্যাপার আমি তখনও বলেছি এখনও বলি, আমি আসলে অতটা স্মার্ট না যে মানে চিটংয়ের রাস্তাঘাট থেকে শুরু করি অত কিছু আমি খুব ভালোভাবে চিনি না। তো যথারীতি আমি তার সাথে কমিটমেন্ট করি যে আমি তার সাথে দেখা করব, চিটংয়ে যাব। তো চিটংয়ে যাওয়ার জন্য যথারীতি আমি প্রস্তুত হই, তাকে বলি যে আমি আসবো, আজকে আসবো, আমি আজকে তোমার সাথে দেখা করব। এটা মেবি 2 থেকে 3 দিন পরে। তো আমি যখন বেরোচ্ছিলাম আমি একটা প্যান্ট পরি, একটা ঢোলা প্যান্ট, আর সাথে হচ্ছে মানে একটা গেঞ্জি, মানে গেঞ্জি বলতে টি শার্ট টাইপের আর কি গেঞ্জি, আর হচ্ছে শু জুতা পরি। এটা পরে যখন আমি বের হই আমার ছোটো বোনটা আমাকে দেখে, আমার ছোটো বোনটা আমাকে দেখে বলতেছে ভাইয়া ভাইয়া দাঁড়াও দাঁড়াও কই যেতে আসো? আমি বললাম যে আমি মাল কেনার জন্য ইয়াতে যাব, ঢাকাতে যাব। তো আমার বলতেছে যে তুমি আজকে মনে হচ্ছে একটু বেশি সাইজা রেজে যাইতে আসো। আমি বললাম যে না, সাইজা যাবো কেন, আমি সবসময় যেমন তেমনই। তো বলতেছে শোনো সাজছো তোমার কেমন লাগে তুমি কি জানো? আমার ছোটো বোন আমার আবারও বলতেছে আমার নাকি বদনার মতো লাগে। আমি একটা সময় রেগে গেলাম যে তোর বারবার সবাই আমার এরকম বদনা করতেছস কেন, আমি কি দেখতে আসলেই কি বদনার মতো নাকি? তারপরও আমার বলতেছে যে তুমি শু জুতা পরছো, তারপর হচ্ছে প্যান্ট পরছো, লুজ প্যান্ট, একটা গেঞ্জি পরছো, তোমার কেমন বাজে দেখায়। তুমি শুয়ের সাথে লুজ প্যান্টের সাথে তুমি একটা শার্ট পরো, অ্যান্ড শার্ট পরে করো, তোমাকে অনেক সুন্দর লাগবে। তো ছোটো বোনের কথা মতো আমি আবারও রুমে ফিরে যাই, অ্যান্ড রুমে গিয়ে আমি তখন একটা লুজ প্যান্ট পরি, অ্যান্ড সাথে হচ্ছে একটা শার্ট পরি। শার্ট পরে যখন করি, অ্যান্ড করার পরে যখন বের হয়ে আমার বোন বলতেছে একদম সুপার, এখন তোমাকে সুন্দর লাগতেছে। একেবারে আগে পুরো বদনার মতো লাগছিল, এখন পুরো সালমান খানের মতো লাগে। একরকম আমি যেন কনফিডেন্স পেয়ে গেলাম, একেবারে বিশাল আত্মবিশ্বাস। এরপরে যথারীতি আমি নারায়ণগঞ্জ থেকে চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমি হচ্ছে সকালবেলা রওনা দিই, আমার চিটংয়ে পৌঁছাইতে মেবি হচ্ছে লাইক বিকালের মতো হয়ে যায়, বিকাল 4টা থেকে 4:30 বেজে যায়। তো বেজে যাওয়ার পরে আমি আসলে মানে চিটংয়ের রাস্তাঘাট অতটা খুব ভালো করে চিনি না, বাট তার সাথে আমার কন্টিনিউ ফোনে কথা হচ্ছে, 5 মিনিট পরে 10 মিনিট পরে এভাবে আমি তার সাথে কথা বলতেছি। কথা বলে একটা পর্যায়ে সে আমাকে বলে যে তারা নাকি চিটংয়ে সেরাগির পাহাড় নামক একটা জায়গা আছে, ওই সেরাগির পাহাড় জায়গায় থাকে। তো আমি বললাম যে আমার গাড়িটা কোথায় থামবে? সে আমার বলতেছে যে তোমার গাড়ি থামবে হচ্ছে মানে অলংকার মোড়ে। তো অলংকার মোড়ে যখন আমার গাড়ি থামে আমি ওইখান থেকে নামার পরে সে আমাকে বলতেছে যে তুমি একটা সিএনজি নাও, অ্যান্ড সিএনজি ড্রাইভারের সাথে আমাকে কথা বলাই দাও। তো আমি কী করলাম, সিএনজিতে উঠলাম, ওইটা সিএনজি ড্রাইভারের সাথে তাকে কথা বলাই দিলাম। সিএনজি ড্রাইভারটা তাকে যথারীতি লোকেশন বলে দিল, অ্যান্ড সেই লোকেশন অনুসারে সিএনজি ড্রাইভার আমাকে তাদের একদম মানে আমাকে যে ঠিকানা দিল সেই ঠিকানাতে অনুযায়ী নিয়ে যায়। সেরাগির পাহাড় ওখানে একটা ছোট্ট পার্ক আছে, মানে পার্ক বলতে এটা তো শিল্প এলাকা, মানে আবাসিক এলাকা, অনেক বেশি মানে পয়সাওয়ালার আমার কাছে মনে হয় ওখানে থাকে। রাস্তাঘাটগুলো একেবারে বিদেশের মতো অনেক পরিষ্কার, দেখে মনে হচ্ছে যেন এটা কোনো পয়সাওয়ালাদের এলাকা। যাই হোক, একটা ছোট্ট পার্কের সামনে গিয়ে সিএনজিটা দাঁড়া করায়, অ্যান্ড দাঁড়া করানোর পরে আমি সিএনজি থেকে নামার পরে আমি কি বলবো, আমি হয়তো বললে আপনারা অনেকেই বিশ্বাস করবেন না। মানে আমি যাকে মোবাইল ফোনে দেখেছিলাম ভিডিও কলে বা যে ভিডিওতে, এবং যে আমার তার ছবি পাঠাইছিল, বাট বাস্তবে দেখার পর আমার কাছে মনে হচ্ছে সে যেন আরও বেশি সুন্দর।
মেয়েটা অত বেশি মোটাও না, অতটা মানে চিকনও না, হ্যাংলা মানে হচ্ছে মিডিয়াম টাইপের অ্যান্ড একটু লম্বা আছে। মানে আমার সাথে যখন দাঁড়াইছে মনে হচ্ছে আমার থেকেও যেন সে 1 হাত লম্বা, মানে এত লম্বা আর এত ফর্সা, মানে এত ফর্সা, চোখগুলো ছোট ছোট, মানে চোখ অতটা বড় না অ্যান্ড মুখমণ্ডলটা একটু মানে গোলও বলা চলে না আবার লম্বাও বলা চলে না, এরকম মানে মুখটা গালগুলো একটু ফুলা ফুলা টাইপের। এত মায়া লাগতেছে, মানে দেখে যেন পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি দেখে তারে বলতেছি যে আমার অনেক স্বপ্ন ছিল পরী দেখার, কিন্তু পরী তো আর দেখলাম না, পরীর মতো একটা মানুষ আমি দেখলাম। তখন হাইসা বলতেছে, ওরে আমার গুলুগুলু রে, তুমি আসলে অনেক বেশি দুষ্ট। তো চলো আমাকে নিয়ে পার্কে বসে, পার্কে আমি তার সাথে, ছোট পার্ক ছিল তো বড় না, ওই পার্কে তার সাথে আমি অনেকটা সময় কাটাই। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যা যখন চলে আসে আমি তারা বলতেছি, এ তো মাগরিবের আজান দিয়ে দিবি একটু পরে, তো এখন আমি কোথায় যাব? তো আমাকে বলতেছে আগে তোমাকে খাওয়া দাওয়া করাই। আমি বলি না না, গাড়ি হচ্ছে যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লাতে, ওখানে আমি খাওয়া দাওয়া করেছি। তো আমাকে বলতেছে খাইছো তো সেই দুপুরে, এখন বিকেল হয়ে গেছে না, নাস্তা করতে হবে না? তখন আমাকে হচ্ছে ওই সেরাগের পাহাড় থেকে হচ্ছে জিএসসি মোড়ে নিয়ে আসে। অ্যান্ড জিএসসি মোড়ে ওইখানে একটা হচ্ছে মানে বেনিসোলা বলতে একটা রেস্টুরেন্ট ছিল, বেনিসোলা একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমাকে নিয়ে যায়। তো রেস্টুরেন্টটা একটু লাইক আমি বলে রাখি একটু জঙ্গলের মতো ছিল, মানে চারিদিকে অনেক বেশি গাছ, আর মানে গাছগুলোর জন্য লতা গাছ, মানে লতা গাছের মতো গাছ ছিল, বাট মানে চারিদিকে লতা গাছ, মধ্যখানে টেবিল চেয়ার বিছানো, এরকম। এত ভালো লাগলো আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি সত্যিকার অর্থে কখনো এত সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করি নাই। তো যাই হোক, আমি মিথ্যে বলবো না যে একদম পেট ভরে খেয়েছি। ও আমাকে পেট ভরে খাওয়াইছে, অনেক অর্ডার করেছে। অ্যান্ড আমি যখন বিল দেওয়ার জন্য ট্রাই করলাম, বাট ও আমাকে বিল দিতে দিল না, একরকম জোরাজুরি করে সে বিলটা দিল। তো বিল দেওয়ার পর আমি তারা বলতেছি যে ঠিক আছে আমি হচ্ছে চলে যাব। তো সে আমাকে বলতেছে রাতটা থেকে যাও। আমি বলি রাতে কোথায় থাকবো? তো বলে কেন, এখানে কত হোটেল আছে, একটাই থেকে যাবা? আমি বলি না না, আমি রাতের বেলায় হোটেলে থাকি না। তো তার সাথে আমি জানি যে রাতের বেলা আমি হচ্ছে যখন বাস থেকে নামি, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের নাইট কোর্স কয়টায়? তো বলেছিল যে নাইট কোর্স হচ্ছে 11টায়। তো 11টা মানে রাত প্রায় 9:30 পর্যন্ত সে আমার সাথে থাকে। আমি তারা বলি যে বাসায় কোনো প্রবলেম হবে না, বা তুমি আশাকে নিয়ে আসতে, আমি একটু আশাকে দেখতাম। তো আমাকে বলতেছে যদি আমিও চলে আসি, আশাও চলে আসে, বাবা হচ্ছে অসুস্থ, তো বাবা কি কে দেখবে বলো? এই জন্য আশা আসে না, আশা বাসায় বাবাকে দেখতেছে, আমি আসছে। তো তার সাথে সারাদিন দেখা সাক্ষাৎ করার পরে আমি যথারীতি হচ্ছে রাতের বাসে করে আবার নারায়ণগঞ্জে ফিরে আসি। নারায়ণগঞ্জে ফিরে আসার পর আমি চিন্তা করতেছি যে পরীটাকে আমি দেখে আসছি, এই পরীটাকে আমি কেমন করে আমার ঘরে উঠাবো। আমি চিন্তা করতেছি যে কোন উসিলাতে আমার বাবার কাছে এই কথাগুলো বলা যায়, কারণ আমার কাছে অনেক ভয় লাগতেছে, যেহেতু তার সাথে আমার একটা রিলেশন হয়ে গেছে। এখন যদি তার মানে মানে যদি তার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, কারণ সে দেখতে অনেক বেশি সুন্দর, এই ভয়টা আমার মনে খুব কাজ করতেছে যে মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর, যদি তাকে কেউ বিয়ে করে ফেলে। এই ভয়ে আমি করলাম কি, আমি বাসে আসার পরে আমার হচ্ছে প্রথমে তো মাকে বললাম, মানে মাকে বললাম অনেকগুলো ছবি উঠাইছি, মানে ছবিগুলো আমার মাকে দেখাইছি। দেখে বলতেছে যে মা এই মেয়েটার দেখো তো কেমন লাগে। আমার মা বলতেছে বাহ মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বললাম মা মেয়েটা একেবারে পুরীর মতো, মানে দেখলে পাগল হয়ে যাবা, মানে ছবিতে না যতটা সুন্দর বাস্তবে আরও বেশি সুন্দর। আমার মা বলতেছে তো বাস্তবেই তো মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর বাবাকে দেখা। তো আমি কী করলাম, বাবাকে দেখালাম। বাবাকে দেখানোর পরে বাবা বলতেছে যে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক পছন্দ হয়েছে, মেয়েটা অনেক অনেক কিউট, বাড়ি কোথায়? আমি বললাম বা আব্বার বাড়ি চিটংয়ে। তা আব্বা বলতেছে বাড়ি চিটংয়ে দূরে, আচ্ছা সমস্যা নেই, মেয়ে যদি পছন্দ হয় চিটংয়ে হোক আর ইন্ডিয়াতে হোক আপত্তি নাই, ঠিক আছে ছবিটা তুই মাসুদকে পাঠিয়ে দে। আমি তখন আসমান থেকে বললাম, মানে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মাসুদ, যিনি সৌদি আরবে থাকে। আমি বললাম যে মাসুদ ভাইকে ছবি পাঠাবো মানে? তারপর বলতেছে তো মাসুদের জন্য মেয়ে দেখছিস, মাসুদকে পাঠাবি না? আমি তখন চুপ হয়ে যাই, মানে কোনো কথা বলি না। বাসা থেকে বের হওয়ার পরে এত রাগ উঠে আমার, কিরে আমি মানে দোকানেও যাই না, সারাদিন বাসায় বসে থাকি। তখন আম্মা বলতেছি কিরে তুই কেমন রাগারাগি করতেছিস কেন? আমি বললাম যে মেয়ে ঠিক করছে আমি আমার জন্য, তোমরা হচ্ছে বুঝাইতেছো যে মাসুদ ভাইয়ের জন্য, এটা কোনো কথা বললা? তখন মা আমারা বলতেছে আল্লাহ 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 এটা তুই কী বলিস, আমরা তো মাসুদের জন্য মেয়ে দেখতেছি, তো মাসুদকে আমরা বিয়ে করাবো, এখন তোর কিসের বিয়ে করাবো? তুই ছোটো মানুষ, আর তোর বড় দুইটা ভাই আছে, আগে তো বড় ভাইয়েরা বিয়ে করে তারপর ছোটো ভাইয়েরা করে। আমি বলি মা দেখো মেয়েটাকে আমি ভালোবাসি, ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, আমি তারা ছাড়া তারই বিয়ে করবো, তোমরা কোনো পাগলামি করো না। তো আমি মারে যতই বুঝে, মা ওই ঘুরে ফিরে একটা কথাই যে না 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 এভাবে হতে পারে না, তোর বড় দুইটা ভাই আছে, ওই বড় ভাইগুলো বিয়ে করবে তারপর তুই বিয়ে করবে। তো আমি কিন্তু এই কথাগুলো যে আমার পরিবারের সাথে বলতেছে, আমি কিন্তু এগুলা কোনোটাই তানিশাকে বলতেছি না। তো একদিন পরে আমি তানিশাকে ফোন করে এই কথাগুলো বলি। তখন তানিশা আমাকে বলতেছে যে তুমি যে তোমার আব্বা আম্মাকে পটাইতেছো, আব্বা আম্মাকে এগুলো বলতেছো, তুমি কি একটাবার আমাকে জিজ্ঞেস করছিলা?
আমি বললাম মানে তোমাকে কেন জিজ্ঞেস করতে হবে, মানে তোমাকে জিজ্ঞেস করতে হবে, মানে ব্যাপারটা বুঝলাম না। ও আমাকে বলতেছে আমি রাজি আছি কিনা, আমার পরিবার রাজি হবে কিনা, এগুলো তোমার জানতে হবে না। আমি বললাম যে মানে মানে তুমি আমাকে এগুলো কী বলতেছো? ও আমাকে বলতেছে যে আমার পরিবার আমাকে কখনোই হচ্ছে নারায়ণগঞ্জে বিয়ে দিবে না। আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি, আমরা এত দূর পর্যন্ত চলে এসেছি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তোমার পরিবার যদি তোমাকে আমার কাছে বিয়ে না দেয় তাহলে কী হবে? তুমি এগুলো কী বলতেছো? আমি খুবই কান্নাকাটি করে আমার আব্বা আম্মাকে রাজি করাইতেছি, এই সময় তোমার কি এমন কথাটা মানাইতেছে? ও আমাকে বলতেছে তো আমার পরিবার রাজি না হলে আমি কি করতে পারি তুমি আমারে বলো। আমি বললাম যে তুমি তোমার পরিবারকে রাজি করাবা যেভাবেই পারো। এভাবে তার সাথে কথাবার্তা বলে আমি ফোনটা কেটে দিই। এরপর থেকে আমি মাকে বুঝাইতে থাকি, আমার বোনকে বুঝাইতে থাকি, বাবাকে বুঝাইতে থাকি, না তারা কোনো কথাই শুনবে না। তাদের একটাই কথা, আগে মাসুদ ভাই বিয়ে করবে, তারপরে হচ্ছে ছোটো ভাই বিয়ে করবে, দেন হচ্ছে সবার পরে আমি, না এর আগে হচ্ছে আমার বোনের বিয়ে দিতে হবে, ছোটো বোনের বিয়ে, তারপরে হচ্ছে আমার বিয়ে। আমি বলতেছি এরকম করে যদি মানে চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে যে আমি তানিশের মেয়েরই বিয়ে করতে পারবো। হ্যাঁ, তানিশের বিয়ে হয়ে ওর মেয়ে হবে, ওর মেয়ের বিয়ের বয়স হইলে তখন আমাকে তোমরা বিয়ে করাবা। এটা বলে তখন পরিবারের সাথে আমার একরকম ঝগড়া হয়ে যায়, প্রচুর পরিমাণ ঝগড়া হয়। একটা পর্যায়ে আমি তানিশাকে বলতেছি যে তানিশা আমি তোমাকে পালিয়ে বিয়ে করব। আমার রাজি হয় না, ও পালিয়ে বিয়ে করতে রাজি হয় না। একটা পর্যায়ে আমি তারা বলতেছি যে আমি চিরঙে আসবো, তোমার সাথে দেখা করব। তো বলতেছি যে ঠিক আছে আসো দেখা করো। এর 2 দিন পরে আমি কি করে আবারও চিটংয়ে যাই, অ্যান্ড অ্যাজ এ আমি তাকে আবারও সিম্পলি যে তার সাথে দেখা করি। দেখা করার পরে আমি থেকে বলতেছি যে তানিশা তুমি তো বুঝতে পারতেছো যে পরিবার আমাদের এই সম্পর্কটা মেনে নিতেছে না, আমার পরিবারও মানতেছে না, আর তোমার পরিবারও মানবে বলে আমার কাছে মনে হয় না। এখন আমরা কি করতে পারি, আমাদের কি করার আছে তুমি আমাকে বলো তো। ও আমাকে বারবার একটা কথাই বলে যে আমার কাছে কোনো রাস্তা খোলা নেই। আমি বারবার তোমাকে একটা কথাই বলতেছি যে দেখো আমার বাবা মাও কিন্তু রাজি হবে না, আর তোমার বাবা মা তো রাজি হচ্ছেই না। আমি বললাম তো ঠিক আছে, আমার বাবা মা রাজি হচ্ছে না, তোমার বাবা মা রাজি হচ্ছে না, তাহলে কি আমাদের বিয়ে হবে না? আমরা কি বিয়ে করবো না? তখন আমি তার হাতটা ধরে বলতেছি যে চলো না আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এই কথাটা বলার পর ও অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, একরকম যেন কান্না করে দিবে। ও আমারে বলতেছে যে তুমি জানো, তুমি আমার সম্বন্ধে কোনো কিছুই জানো না, আমি কোনো দিন পালিয়ে বিয়ে করবো না, আমার বাবা মা যদি রাজি না হয় আমি কখনোই বিয়ে করবো না। কথা বলতে বলতে একটা পর্যায়ে হঠাৎ করে একটা মেয়ে আসে। তো ওই মেয়েটাকে দেখার পর মানে আমি খুব সারপ্রাইজ হয়েছে যে এটাই ছিল আশা মানে বোরকা পরে আসছে, মানে আমার সামনে সে বোরকার মুখোশ খুললো। খোলার পর আমি তার বলতেছি আল্লাহ আমি সেদিন আসছিলাম আশা, তোমার সাথে আমার দেখা হলো না, আমি অনেক ট্রাই করেছি তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু কোপালে লেখা ছিল না, তাই বলে দেখা হলো না। তো আশা বলতেছে কোপালের দোষ দিতেছো কেন গুরু, তুমি তো চাইলে আমার সাথে দেখা করতে পারতা, তুমি যদি বলতা যে ঠিক আছে আশাকে ডাইকে নিয়ে আসো তাহলে তো মানে আমি আসতাম। তখন আমি তানিশাকে বলতেছি তানিশা আমি আসার কথা বলি নাই। তো তানিশা বলতেছে যে হ্যাঁ আমার কাছে বলছিল, তো আমি বলছিলাম যে আব্বা অসুস্থ, আব্বাকে দেখতেছে। তো যাই হোক পরে আমি বললাম যে দেখছো আমি কতটা ট্রু, আমি তোমার সাথেও দেখা করতাম। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি বললাম যে তুমি আসছো ভালো হয়েছে, তুমি সব বসার পর আমরা সবাই মিলে আলোচনা করতেছি যে কি করা যায়। তখন তানিশা বলতেছে যে আমি কিছুই বলতে পারি না, আমি এগুলো কিছুই জানি না। তখন আশা আমারে বলতেছে তাহলে উনি যেহেতু ওর পরিবার যেহেতু মানতেছে না, মানে আমার আব্বা আম্মাও তো মানবে না, আর মানে হচ্ছে মানে ইকবালের বাবা মাও যেহেতু মানতেছে না, আর যেহেতু তার 2টা বড় ভাই আছে তারা সৌদি আরবে থাকে, তো এই সময় আমার কাছে মনে হয় পালিয়ে বিয়ে করাটাই ভালো হবে। তো আমি বললাম যে আমি তো এটাই বলতেছিলাম অনেকক্ষণ ধরে, আমি সেটাই বলতেছিলাম যে আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, তানিশা তো রাজি হচ্ছে না। তখন আশা বলতেছে যে তুই যদি ছেলেটাকে ভালোবাসিস আর ছেলেটাও তোকে ভালোবাসে, আর ভালোবাসেই বলে কোথায় নারায়ণগঞ্জ কোথায় চিটাগং এত দূর থেকে তোর সাথে দেখা করতে আসছে, তার মানে ছেলেটাও তোকে অনেক বেশি ভালোবাসে। সুতরাং তোরা যেহেতু দুজনকে ভালোবাসিস, এটা নিয়ে এরকম লটকায় রেখে ঝুলে রেখে লাভ কি, তাহলে তোরা বিয়ে করে ফেল। আমি তখন মানে আশার এই কথাগুলো শুনে মনের ভিতর একটা আশা জাগলো আমার। আমি বলতেছি যে আশা প্লিজ তুমি আমার জন্য এই কাজটা করো, তুমি তানিশাকে বুঝিয়ে বলো। তো তানিশাকে তখন আশা কিন্তু তানিশাকে অনেক বোঝাচ্ছে যে তানিশা রাজি হচ্ছিল না। তো অনেকক্ষণ পরে কি জানি আশা তানিশাকে ডাইকে নিয়ে দূরে নিয়ে কি জানি অনেকক্ষণ কথা বলছে। বলার পরে একটা পর্যায়ে তানিশা আশা বলতে আছে যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবা সেটাই হবে। মনের অজান্তে আমার মনের ভিতরে ঢোল বাজতে থাকে। আমি এতটা খুশি হয়ে যাই আমি ঠিক বলে বুঝাতে পারবো না। আমি আল্লাহর দিকে তাকে শুকর আলহামদুলিল্লাহ 3বার পড়ার পর আমি বলতেছি তাহলে কখন বিয়ে হবে। তো তানিশা আমাকে বলতেছিল যে তুমি যখন বলো তখনই। আমি আশাকে বলতেছি আশা আজকে তো আমি বিয়ের প্রিপারেশন নিয়ে আসি নাই, তাহলে নেক্সট বারে যখন আমি আসবো আমার একটা বন্ধুকে সাথে করে নিয়ে আসবো, আইসা আমরা হচ্ছে চিটংয়ে বিয়ে করব। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো যেতে যেতে আরও 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ তানিশার সাথে আমার ফোনে সবসময় যোগাযোগ কথাবার্তা হয়।
এক সপ্তাহ পরে যথারীতি আমার ওই দুষ্ট বন্ধুটা রবিন, আমি রবিনকে নিয়ে তখন হচ্ছে আবারও নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাই। অ্যান্ড ঢাকায় গিয়ে আমি ওই দিন হচ্ছে একেবারে মানে পারিবারিকভাবে অনেক রেডি হয়ে যায়, মানে পারিবারিকভাবে রেডি বলতে টাকা পয়সা নিয়ে যায়, একেবারে সারাওয়ারি টারাওয়ারি পরে সুন্দর করে কাপড় চোপড় পরে যাই, যেহেতু বিয়ে করতে যাব, বিয়ে বলে কথা। তো এরপরে যাই হোক চিটংয়ে যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা একটা কাজী অফিসে যাই, আশা আর ওর হচ্ছে ওর বোন, আমি আর আমার রবিন, বন্ধু রবিন, আমরা চারজনে মিলে হচ্ছে কাজী অফিসে যাই। কাজী অফিসে গিয়ে 8 লাখ টাকা কাবিনে, 8 লক্ষ টাকা কাবিনে সেদিন হচ্ছে আমার সাথে তানিশার বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। আমাদের কাজী অফিসে অতটা ঝামেলা হয়নি, কারণ আগে আসা কাজী অফিসের সাথে কথা বলে রাখছিল, কথাবার্তা বলা ছিল, এজন্য হচ্ছে ওভাবে বিয়ে হলো। অ্যান্ড বিয়ে হওয়ার পরে আমি বলতেছি যে আমি তো মানে আমি থাকবো না, আমি বাসর করবো না। তখন আশা বলতেছে বিয়েই করতে পারো না মিয়া, এখন বাসরের জন্য পাগল হয়েছ, বিয়ে করে ফেলছো, এখন বাড়িতে যাও, এরপরে একটা পরিস্থিতি বুঝে দেখা যাবে কী করা যায়। এরপরে আমি কী করে আমি বললাম একটা রাত অন্তত থাকি। তো আশা বলতেছে তোমরা থাকলে থাকো, আমরা চলে যাই। এটা বলে আশা চলে গেল, তানিশাও চলে গেল। আমি তখন রবিনকে বলতেছি যে রবিন কী করবি, আমার বলতেছে বেটা চিটংয়ে আসছি, একটু চিটংয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে তারপরে না হয়ে যাই। আমি বললাম যে না না বন্ধু, আমি দোকান খোলা, আব্বা পাগলামি করবে, চল আমি বাড়ি ফিরে যাই। এটা বলার পরে রবিন তখন অনেক জোরাজোরি করলাম, বাট রবিন আসতেছে না বলে আমি বললাম ঠিক আছে তাহলে আর কি আর করা, তো থাক। তো সেদিন আমরা রাতের বেলা, আমি রবিন হচ্ছে চিটংয়ের একটা হোটেলে ভাড়া থাকি, সকালবেলা আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। সকালবেলাই হচ্ছে আমাকে তানিশা ফোন করে বলে তুমি রাতের বেলায় কখন পৌঁছাইছো, আমাকে যে কল দিলা না। আমি বললাম আরে না আমরা তো রাতে যাই না, আমরা তো হচ্ছে ওখানেই আসি। আমি বললাম যে ও বলতেছে যে তাইলে আমাকে যে কল দিলা না। আমি বললাম আমরা অনেক ঘুরেফেরা করছি তো, বাসা আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, আমি ভাবছি যে তুমি ঘুমিয়ে গেছো। তখন আমার বলতেছে হায় রে আমার স্বামী, আমি এমন একটা স্বামী পাইছি, বাসর ঘর, আজকে আমার বাসর রাত ছিল, বাট তুমি আমার সারা রাত 1 মিনিট কলও দিলা না। আমি বললাম যে আসলে তো মানে রাতের বেলায় তো তুমি কল ধরো না, তুমি তো 10টা 11টার মধ্যে বা 1টার মধ্যে ঘুমিয়ে যাও, আর আমি বাসে আসছি প্রায় 2টা বেজে গেছে। তো বলে 2টা পর্যন্ত কী করছিলাম। আমি বললাম এখানে রেস্টুরেন্ট ছিল, তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল, এই জায়গাগুলো ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। যাই হোক সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে তখন এর পরের দিন আমি যথারীতি ওকে বলি যে তুমি একটু আসো না, তোমার সাথে দেখা করি। ও আমাকে বলে যে বিয়ে হয়েছে, এখন দেখা সাক্ষাৎ করা যাবে না, বাসার মধ্যে অনেক প্রবলেম চলতেছে, প্লিজ তুমি এখন যাও। তো আমি সে আর আমার সাথে দেখা করতে আসে না। আমি আর রবিন যথারীতি এর পরের দিন হচ্ছে মানে চিটং থেকে নারায়ণগঞ্জ চলে আসি। নারায়ণগঞ্জ এসে আমি দোকানদারি করতেছি, তখনও তার সাথে আমার ফোনে কথা বলাই হচ্ছে, তানিশার সাথে আমি কন্টিনিউ ফোনে কথা বলতেছি, আমাদের মাঝে মানে কথাবার্তা চলতেছে। একটা পর্যায়ে আমি চিন্তা করতেছি যে আমি আমার পরিবারকে এই ব্যাপারগুলো জানাবো, কারণ অনেকগুলো দিন কেটে গেল, এতে হচ্ছে বড় ভাইও আসবে করে আসতেছে না, বিয়ে শাদীর কাজও হচ্ছে না। তখন আমি কি করি, আমার আব্বা আম্মাকে একটু মানে আমি আমার হচ্ছে আমার প্রথমত আমার ছোটো বোনটাকে বলি দিই, আমার ছোটো বোনকে আমি আমার বিয়ের কথাটা বলি, বলার পর ছোটো বোন আমার মাকে বলে, মা যথারীতি আব্বাকে বলে। এখন আমার পরিবার সবাই জেনে গেছে, জেনে যাওয়ার পরে আব্বা তো আমার উপরে প্রচুর পরিমাণ রেগে গেল, না জেনে না শুনে তুই কারে বিয়ে করে ফেলছিস, কোন জায়গায় বিয়ে করে ফেলছিস, মানে প্রচুর পরিমাণ আব্বা আমার সাথে রাগারাগি করতেছে। আমি বলি আব্বা আমি যেখানে বিয়ে করছি আমি খারাপ কোনো জায়গায় বিয়ে করি না, অনেক ভালো একটা জায়গায় বিয়ে করছে, মেয়েরা হচ্ছে স্টাবলিশড একটা ফ্যামিলি, মেয়ের বাবা আছে মা আছে আর ওর একটা বোন আছে, পরিবারটা অনেক সুখী একটা পরিবার। তখন আব্বা বলতেছে যে তুই সত্যি বিয়ে করছিস? দেন রবিন বলতেছে হ্যাঁ আমি সাক্ষী ছিলাম, ও 8 লাখ টাকা কাবিনে বিয়ে করছে। এরপরে তো আব্বা আম্মা মোটামুটি আমার উপরে প্রচুর রাগ। তো আমার আব্বা বলতেছে যে যাই হোক ছেলে যেহেতু বিয়ে করে ফেলছে, এখন তো আর এভাবে এটা করা যাবে না, তো মেয়ে কী করে? আমি বললাম যে মেয়ে চিটংয়ে থাকে, এই হচ্ছে মেয়েদের, আমি বাসার ঠিকানা টুকানা সব কিছু বলি। তখন আমার আব্বা বলতেছে আল্লাহ জানে কোথায় কি সে বিয়ে টিয়ে করে ফেলছে। তখন আমার আব্বা বলতেছে যে আমার মাকে বলতেছে যে ঠিক আছে বিয়ে যেহেতু করে ফেলছে, আমরা তো এটা নিয়ে এভাবে বসে থাকলে হবে না, তুমি একটা কাজ করো, রবিনরে নিয়ে মানে রবিন আর হচ্ছে মানে ইকবাল আর তুমি আর আমার ছোটো বোনের কথা বলতেছে, তোমরা মিলে মেয়েটার বাড়িতে যাও, মেয়েটাকে দেখে আসো। তখন আমি কী করি, তানিশাকে ফোন করে এই কথাগুলো বলি যে আমার আব্বা আম্মা আসতে যাচ্ছে, মানে আমার আব্বা না আম্মা আসতে যাচ্ছে, ছোটো বোন আসতে যাচ্ছে তোমাদের বাসায়। তো তখন আমার তানিশা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আশার সাথে কথা বলো। আমি আশার সাথে কথা বলি, আশা বলতেছে যে ঠিক আছে তাহলে আসো না, কোনো প্রবলেম তো নাই। দেন যথারীতি আমি কী করি, আমার 2 দিন পরে আমি আর আমার মা, আমার ছোটো বোন রবিন, আমরা 4 জন মিলে আবারও নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে যাই। অ্যান্ড যাওয়ার পরে আমাদের একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমি যদি বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাড়িটা 6 তলা একটা বাড়ি, মানে বিশাল একটা বাড়ির ভিতরে আমাকে ঢোকানো হয়। মানে আমার মা দেখে বিশ্বাসই করতেছে না যে এই বাড়িতে আমি বিয়ে করছি। আমি বলি মা এই বাড়িতে আমি বিয়ে করছি, এই বাড়ির ছোটো মেয়েটাই আমার বউ। মানে বিশ্বাস করতে পারতেছিল না যে আম্মা বারবার বলতেছিল কী বলিস। আমি বললাম হ্যাঁ। তো বাড়ির ভিতরে যাওয়ার পরে তানিশার আব্বা আম্মাকে দেখি, আশাকে দেখি, বাট এরা আমাদেরকে প্রচুর পরিমাণ সম্মান করে, ভালোবাসে। মানে আমি আসলে অ্যাটলিস্ট বলি বুঝাইতে পারবো না ওদের সম্মানটা, ভালোবাসাটা কীরকম ছিল, মানে অন্যরকম ওদের ভালোবাসাটা ছিল। তো যাই হোক আমাকে বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করি,
সব কিছুই মোটামুটি ঠিকঠাক চলতেছিল। রাতের বেলা আমরা ওদের বাসায় থাকি। আমার মা তো আমার আব্বাকে ভাইয়াদেরকে ফোন দিয়া মানে পাগল হয়ে যাইতেছে যে আরে কোন জায়গায় বিয়ে করছে, মানে চিটংয়ের একেবারে কুটিপতির মেয়ের বিয়ে করছে। আমার মা মহা খুশি। যাই হোক, এরপরের দিন তানিশার আব্বা আম্মা আমাদেরকে আসতে দিচ্ছে না। তারপরও মানে অনেক রিকোয়েস্ট করার পরে আমার মা কিন্তু তানিশার আব্বা আম্মাকে বলে দিচ্ছে যে এই ঘটনা। তখন বলতেছে ঠিক আছে, আপনারা একটা পারিবারিকভাবে একটা অনুষ্ঠান করে মেয়েটাকে উঠে নিয়ে যান। তো যাই হোক, পারিবারিকভাবে তখন হচ্ছে আমার আব্বা বলে যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা একটা অনুষ্ঠান করব, একটা অনুষ্ঠান করে আমরা মেয়েটাকে উঠে নিয়ে আসবো। এইভাবে কথাবার্তা চলতে যায়। অ্যান্ড এভাবে চলার পরে আমার আব্বা আম্মা করে কি যে ঠিক আছে কোনো প্রবলেম না, দিন ঠিক করি, একটা দিন ঠিক করি। দিন ঠিক করার পরে ওই দিনে হচ্ছে আমাদের এলাকা থেকে কিছু মানুষ মানে মেহমান নিয়ে আমরা তানিশাদের বাসায় যাই। অ্যান্ড তানিশার আব্বা আম্মা বলতেছিল যে আমাদের আসলে মানে আমাদের যাওয়ার কোনো ইচ্ছা নাই, মানে আমরা 2-3 জন যাবো শুধুমাত্র এরকম। তো ওরা কী করে 2-3 জন আসে, বাট আমরা অনেক মানুষ যাই, আমরা প্রায় 50 থেকে 70 জনের মতো যাই। যাওয়ার পরে বিয়ের সাথে কাজ কমপ্লিট হয়, এরপর তানিশা সরাসরি আমাদের বাড়িতে চলে আসে। দেখা গেল কি যে মানে আমি এত খুশি, আমি আসলে বলে বুঝাতে পারবো না, আমার এত ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে আমার সুখের পাখিটা আমার ঘরে ধরা দিয়েছে। এইভাবে অনেক দিন কেটে যায়, মানে অনেক দিন কেটে যায়, আমাদের মাঝে একটা মধুর সম্পর্ক। আমার আব্বা আম্মা অনেক খুশি, আমার ভাইয়ারাও বিদেশ থেকে অনেক খুশি যে মেয়ে অনেক বড় লোক, মেয়ের বাবা মা অনেক পয়সাওয়ালা। তারপরে চিটং ওদের বাড়ি আছে, মেয়ের বাবা আবার প্রফেসর, ওর বাবা প্রফেসর। তো মানে মোটামুটি সব কিছুই একেবারে হাই র্যাঙ্কের মতো আর কি, অনেক ভালো অবস্থা। তো বিয়ের সাথে কমপ্লিট হলো, সব কিছু ঠিকঠাক হলো, মানে সরি বিয়ে সব কিছু কমপ্লিট হলো। আমি আবার তারে নিয়ে হচ্ছে, আমি আবার তানিশাকে নিয়ে হচ্ছে আবার হচ্ছে আমাদের হানিমুনের জন্য আমরা হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম। বাট কক্সবাজার আমরা আর যেতে পারি নাই। কক্সবাজার না গিয়ে হচ্ছে আমরা আমাদের কুয়াকাটাতে যাই, কুয়াকাটাতে আমরা ঘুরতে যাই। যদিও কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল, তো বরিশাল কুয়াকাটাতে আমরা যাই, কারণ বরিশাল আমাদের রিলেটিভরা ছিল, আত্মীয় ছিল। তো মা বলতেছে এত দূর না গিয়ে বরিশালে যা, মানে মায়ের দূর সম্পর্কের এক পুপি আছে কুয়াকাটার ওইখানে বাড়ি, তো ওনাদের বাড়িতে আমরা বেড়াইতে যাই। ওইখান থেকে হচ্ছে আমরা ঘুরে টুরে আসি। আমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক চলতেছিল। এভাবে কিছুদিন যাওয়ার পরে মোটামুটি সংসারটা ভালোই যাচ্ছিল। আমার ছোটো বোন একদিন আমার মাকে বলতেছে আচ্ছা মা, মানে তানিশা আপু আর হচ্ছে আশা কি ওরা কি মানে ওরা কি দুই বোন, ওদের কোনো ভাই নেই? তো আমার মা বলতেছিল যে হ্যাঁ, ওদের তো কোনো ভাই নেই, ওরা হচ্ছে মানে 2 বোন। তখন আমার ছোটো বোন আমার মারে বলতেছিল মা একটা ব্যাপার না, আমি বুঝতেছি না। তো আমার মা বলতেছিল কী ব্যাপার? তো আমার ছোটো বোন বলতেছিল তুমি কি জানো, তুমি কি একটু খেয়াল করে দেখছো যে তানিশা আপুর সাথে আশা আপুর চেহারার কিন্তু কোনো মিল নাই। এখন মা আর মেয়ে কথা বলা অবস্থায় আমার মা আমাকে নিয়ে যায়। তখন আমি কী করি, তানিশার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আমাকে মা ডাকার পরে আমি যাই। যাওয়ার পরে মা আমাকে বলতেছে যে রে দেখতো তোর বোন কী বলে। আমি ওরা জিজ্ঞেস করি এই চুন্নি তুই কী বলিস? তো আমার ছোটো বোন বলতেছে ভাইয়া দেখো তানিশা আপুর সাথে আশা আপুর চেহারার কিন্তু কোনো মিল নাই। আমি বলি তো চেহারার বনে বনে মিল নাও থাকতে পারে, তাতে তুই কী হয়েছে? তারপরে বলতেছে ওদের চেহারার মধ্যে মিল নেই, তুমি এটা কেমন বলতেছ? এই ব্যাপারটা আমার মায়ের মনে একটি সন্দেহ জন্ম দেয়। সন্দেহ জন্ম দেওয়ার পরে আমার মা বাবা ওরা সবাই মোটামুটি একটি সন্দেহ জন্মানোর পরে তখন হচ্ছে আমার মা আমাকে বলতেছিল যে তখন আমার মানে ইতালির জন্য আমাদের এখান থেকে ইতালিতে লোক যাবে। তো ইতালিতে যাওয়ার জন্য আমি পাসপোর্ট জমা দিই। তো ইতালি যাইতে টোটাল 8 লাখ টাকা লাগবে, 8 থেকে 9 লাখ টাকার মতো লাগবে। তো আমার মা বলতেছে যে ঠিক আছে, তো শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা আনার জন্য চেষ্টা কর। তখন আমি একদিন তানিশাকে বলি যে তানিশা তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে কিছু টাকা এনে দাও না, এনে দিলে আমরা হচ্ছে মানে আমি এভাবে হচ্ছে বিদেশে যাবো, ইতালিতে যাবো, ইতালির এক জায়গায় কথাবার্তা বলেছি। তখন তানিশা আমাকে বলতেছে যে আমার আব্বা আম্মা কিন্তু 1 টাকাও দিবে না। আমি বলি কী বলো 1 টাকাও দিবে না? তোমার আব্বা আম্মা এত বড় লোক, কিছু টাকা দিলে কী হবে? তো বলতেছে কিছু টাকা দিবে না, মানে তুমি বললেও কিন্তু দিবে না। আমি বললাম মানে দিবে না কেন, আজীব ব্যাপার, তুমি একটু ট্রাই করো। তো বলে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করবো, কোনো প্রবলেম নাই। তো এভাবে 5-6 দিন কেটে যায়, কিন্তু ও কোনো টাকা পয়সা আনতে পারে না। তো আমি এর মাঝে ওকে আবার চিটংয়ে পাঠাই, চিটংয়ে থেকে চলে আসে, ও কোনো টাকা টুকা আনে না। আর বিয়ের পরে ও চিটংয়ে যেতেও চায় না। মানে আমি ওকে যতই বলে হয় না যে বাবা মায়ের জন্য একটা টান ভালোবাসা থাকে, কিন্তু আমি তানিশার মনে ওরকম কোনো কিছুই দেখি না যে ওর বাবা মায়ের জন্য ওর কোনো টান ভালোবাসা কিছুই নাই। ও আমাদের বাসায় পড়ে থাকে, যায় না। এভাবেই কিছুদিন যেতে না যেতে আমি খুব খেয়াল করে দেখতেছি যে না, ওর বাবা মায়ের সাথে অতটা কথা বলে না। মানে আমার কাছে তখন ব্যাপারটা অনেক বেশি সন্দেহমুখর মনে হয় যে এগুলোকে মানে মায়ের প্রতি বাবার প্রতি যে একটা টান, এটা তার নাই। আর সে কোনো টাকা পয়সা আনতে পারে না, এটা নিয়ে মোটামুটি আমার মা আমার ছোটো বোন অনেক রাগ। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন আমার মা আর আমার ছোটো বোন মিলে হচ্ছে তানিশাদের বাসায় যায়, একটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়।
দাওয়াত দেওয়ার পর আমরা সেই দাওয়াতে যাই। অ্যান্ড যাওয়ার পরে আমার এই ছোটো বোনটা মানে ওদের বাসায় যে সিকিউরিটি ছিল, কেমনে কেমনে জানে সিকিউরিটির সাথে কথা বলে, সিকিউরিটিকে মানে তানিশের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যান্ড হচ্ছে মানে সিকিউরিটির সাথে কথা বলতে বলতে আমার ছোটো বোন কিন্তু তখন অনেক বড় হয়ে গেছে মোটামুটি, ও তখন কলেজে পড়ে এরকম। তো তখন আমার ছোটো বোন ওই সিকিউরিটিকে জিজ্ঞেস করার পরে সিকিউরিটি আমার ছোটো বোনকে বলতেছিল, আমার ছোটো বোন জিজ্ঞেস করলো আর কি যে তানিশা, তারপরে হচ্ছে মানে ইয়ের ব্যাপারে, আশার ব্যাপারে। তখন বলতেছে মানে সিকিউরিটি বলতেছে এটা তো আশা ম্যাডামদের বাড়ি। তখন আমার ছোটো বোন বলতেছে আশা ম্যাডামদের বাড়ি, তাহলে তানিশা ম্যাডামদের বাড়ি না? পরে সিকিউরিটি বলতেছে না, তানিশা ম্যাডাম তো ছোটোবেলা থেকে ওনাদের বাসায় থাকে, ওনাদের বাসায় একরকম কাজের মেয়ে। এটা শোনার পরে আমার ছোটো বোন একরকম কান্না করে দেয়, আমার মাকে কিছুই বলে না, শুধু আয়শা বলতেছে যে ও চলে যাবে, এখান থেকে থাকবে না, আমিও থাকি, বলে যে চলে যাবে, ওর খামি যে রাগারাগি করতেছে ও থাকবে না। তো আমার বউ বলতেছে যে ঠিক আছে, তানিশা বলতেছে ঠিক আছে আমি থাকি, আমি আব্বা আম্মার সাথে কয়টা দিন থাকি, তুমি হচ্ছে তোমার বাবা, তোমার মা আর তোমার বোনকে নিয়ে যাও। তখন আমি আমার মা আর আমার বোনকে নিয়ে যখন আসতেছিলাম গাড়ির মধ্যে বইসা, আমার মা, আমার ছোটো বোন আমার মায়ের কাছে এই কথাগুলো বলে দিল সব। বলে দেওয়ার পরে আমার মা তো এত পরিমাণ কান্না করতেছে বাসের মধ্যে বইসা, মানে বাসের অন্য অন্য যাত্রীগুলো আমার মায়ের দিকে তাকায় অবাক হয়ে গেছে সবাই, মানে এটা কেমন কথা, একটা মানুষ এভাবে কান্নাকাটি করে। বাসে আসার পরে আম্মার কান্নায় যেন ঘাসের পাতা নড়াচড়া করে। আমি তখন বুঝতে পারতেছিলাম না, বারবার জিজ্ঞেস করে কাঁদতেছে কেন। আমার ছোটো বোন কিন্তু আমার কাছে তখনও কিছু বলে না। পরে আমার ছোটো বোন আমার বলতেছে যে ভাইয়া তুমি যে তোমার পায়ে কুড়াল মারছো এটা তো তুমি জানো না, আম্মা তো তোমার দুঃখে কান্না করতেছে। আমি বলি কি হয়েছে তুই আমার বলতো। তখন আমার ছোটো বোন বলতেছে তুমি যে বিয়ে করছো ওই মাইয়াকে জানো? আমি বলি কে? পরে বলতেছে ওই মাইয়া, ওই বাসার কাজের মাইয়া। আমি তখন বলতেছি তুই এটা কী বলতেছিস? বলে হ্যাঁ ওই মাইয়া, ওই বাসার কাজের মাইয়া, ওই কাজের মাইয়া। আমি সিকিউরিটির সাথে কথা বলছি, দারোয়ান আমারে বলছে। আমি এই জন্যই তো তোমার প্রথম দিন বলছিলাম যে তানিশের সাথে আশার চেহারা আর কোনো মিল নাই। আশা হচ্ছে খাটো আর তানিশ হচ্ছে অনেক লম্বা, চেহারার মধ্যে কোনো মিল নাই। তানিশের আব্বা আম্মার সাথেও তানিশের চেহারার কোনো মিল নেই। আমি তোমাকে এই কথাগুলো বারবার বলছিলাম। যাই হোক, এভাবে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি আল্লাহ এখন আমি কী করব। 2-3 দিন যাওয়ার পর আমি তানিশাকে ফোন করি যে তুমি আসো। তানিশা তখন আসে। আসার পরে আমার মা, আমার ছোটো বোন একেবারে সবাই দারোয়ানের মতো তানিশারে ধরে, মানে দইরা এমনভাবে ধরে যে তুই বল, মানে এমনভাবে ধরার পরে তানিশা স্বীকার করে যে তানিশা ছোটোবেলা থেকে ওদের বাসায় আছে, ওদের কাজের মেয়ে। কিন্তু বাড়ির যে মালিক আছে তারা তাদেরকে নিজে, মানে বাড়ির মালিক সবসময় পরিচয় দেয় যে তাদের 2টা মেয়ে, তারা কখনোই বলে না যে এটা তাদের কাজের মেয়ে। তখন আমার মা বলতেছে যে কাজের মেয়ে বলে না তো, তুই তো কাজের মেয়ে, কারণ কাজের মেয়ে যদি না হোস আপাতত তোর মানে যেই বাপের একজন কলেজের প্রফেসর, উনি এত বড় বাড়ি নিজের ঘাড়ি আছে, সেই বেটা তুই যদি তার সন্তান হতে, তাহলে তোর ছেলে মানে ও বিদেশ যাবে, তোর বাপ মাই কি তোর টাকা পয়সা দিত না? তোর যদি রিয়েল বাপ মা হইতো, কিসের বাপ মা, তুই বাসায় কাজ করিস। এটা বলে আমার মা আরও বাড়ির অনেকগুলো মানুষের সামনে ওর চুল চেপে ধরে আম্মা 2-3টা ওকে থাপ্পড় দিয়ে ফেলে। ও তখন আমার ছুটে, আমি বলি মা ওরা মাইরো না ছুটাই। ও তখন ঘরে এসে প্রচুর পরিমাণ কান্না করে। আমি চিন্তা করি যে আসলে আমি কী করব, কারণ বিয়ে তো করে ফেলেছি এখন। আর যাই হোক, আমি তো তাকে ভালোবেসে একরকম জোর করে বিয়ে করেছি। তারপর আমার মনে একটা কষ্ট থাকে যে ও আমাকে বলতে পারতো যে বাসায় কাজ করে, ও আমাকে কেন বললো না কাজের মেয়ে। ওরা আমি একদিন রাতের বেলা জিজ্ঞেস করেছি তুমি আমার কাছে কেন বলো না যে তুমি এই বাসায় কাজ করো। ও আমারে বলেছে দেখো ছোটোবেলা থেকে ওরা আমাকে নিজের মেয়ের মতো করে বড় করতেছে, আমি যে কাজের মেয়ে এটা আমি নিজেও জানি না। আমি বললাম তুমি জানো না, মানে তুমি যদি নাই জেনে থাকো তাহলে মায়ের কাছে কেন বলেছে তুমি তো ওই বাসায় কাজের মেয়ে ছিলা? তখন ও আর কোনো কথা বলে না। একসময় দেখা গেল কি যে আমার মানে এত পরিমাণ ঝামেলা হয়ে যায়, মানে আমি বলে বুঝাতে পারবো না। এর মাঝে বড় ভাইটা আসে, আমার বড় ভাই বিদেশ থেকে আসে, বড় ভাইয়ের জন্য মেয়েটাই দেখতেছে। এখন বড় ভাইয়ের বিয়ে শাদী হবে, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার বউ তানিশাকে কোথাও মেয়ে দেখার জন্য নিয়ে যাওয়া হয় না। মানে তানিশাকে একরকম বাসায় কাজ করার মেয়ে, একদম কাজের মেয়ের মতো A to Z ও সব কাজ করা লাগে। মানে বাসায় যত রকমের কাজ আছে মানে সব কাজও করতে হবে, ও ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। মানে ওই সব কাজ করা লাগবে, মানে কাপড় চোপড় তো আছে, রান্না বান্না থেকে শুরু করে একদম সব কিছু। এবং সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে আমার মাসুদ ভাইয়ের বিয়েতে, আমার মাসুদ ভাই বিয়ে করছে, বাট মাসুদ ভাইয়ের বিয়েতে সবাইকে বরযাত্রীর সাথে নিয়ে গেছে, বাট আমার তানিশাকে আমার আম্মা নিয়ে যায় না। আমার আম্মা তানিশারে বাড়িতে রাইখা, আমার আম্মা বলতেছে যে তুই বাড়ি পাহারা দে, আমার আম্মারে তানিশারে বাড়িতে রাইখা তখন আমার মা আমারে জোর করে বিয়ে বাড়িতে নিয়ে যায়। অ্যান্ড বিয়ে বাড়ি থেকে আসার পর তানিশা আমার মুখের দিকে তাকায়া ও আমার দিকে একরকম কান্না করে বলতেছে যে অন্য কিছু যাই হোক, তুমি তো আমার স্বামী, তুমি কেমনে আমার ছাড়া তোমার আম্মার সাথে চলে গেলা।
আমি তখন তারে বলতেছি যে দেখো আসলে কি করব, এখন আম্মা আমাকে জোর করতেছে, আম্মা আমাকে জোর করে নিতেছে, এখন আমি তো বুঝতে পারতেছিলাম না, যাই হবার তা হয়ে গেছে, এখন নিয়ে গেছে, এখন আমি কী করতে পারি। তখন আমার তানিশা বলতেছিল যে আমি ভাবছিলাম যে অন্তত যাই হোক এই সংসারের সব মানুষগুলো যদি আমায় ঘৃণা করে, আমায় অবহেলা করে, অ্যাটলিস্ট তুমি আমাকে ভালোবাসবা, তুমি আমার স্বামী, তুমি আমাকে বুঝবা। আমি বলি তুমি মন খারাপ করো না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যায় রাত যায়, ওর কপালে দুঃখ কিন্তু বাড়ে না। এভাবে যেতে যেতে কিছুদিন পরেই হচ্ছে ও দেখা গেল কি যে আমাদের বাসার যত কাজ আছে মানে সব কাজগুলো তানিশাই করা লাগে। বাসার আমার যে ভাবি একটা কোনো কাজ করে না। এভাবে 2-3 মাস যাওয়ার পরে মানে তানিশার অবস্থা এমন হয় যে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ওকে দিয়ে সব কাজ করানো হয়। এভাবে যেতে যেতে ওর একটা সময় বাচ্চা কনসেপ্ট করে, অ্যান্ড বাচ্চা কনসেপ্ট করার পরে ও কিন্তু আর অতটা কাজ করতে পারে না। মানে একটা মানুষ যতটুকু কাজ করা দরকার অতটুকু কাজ কিন্তু শেয়ার করতে পারে না। মানে পেটে বাচ্চা থেকে ও আর অতটা ভালো করে কাজ করতে পারে না। এখন আমার মা ওরে দিয়া সব কাজ করায়, মানে ওরে দিয়া প্রচুর পরিমাণ কাজ করায়। এভাবে যেতে যেতে কিছুদিন কেটে যায়। কিছুদিন কেটে যাওয়ার পরে আমি তানিশাকে বলি যে আমি আর কি করবো, আমি তো আমার মাকে বুঝাইতে পারতেছি না, বোনকে বুঝাইতে পারতেছি না, তাহলে চলো আমরা ঢাকাতে চলে যাই, আমরা ঢাকাতে কোথাও গিয়ে আমরা ঢাকাতে বাসা ভাড়া করে থাকবো। কিন্তু তানিশার একটা কথাই, না না না, এটা আমি জীবনেও করতে পারবো না, এমন পাপের কাজ আমি করতে পারবো না। কারণ তোমার আব্বা আম্মা আমাকে যাই মনে করুক না কেন, তারা কিন্তু তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে। তারা মানে তুমি তাদের সন্তান। আমার উপর তারা যতই রাগ করুক, কারণ তারা তোমার বাবা মা। আমি ছোটোবেলা থেকে যাদের কাছে বড় হয়েছি আমি জানতে পেরেছি তারা আমার বাবা মা না, কিন্তু তারা তো তোমার বাবা মা, তুমি এরকম কিছু করো না। আমি বললাম যে না না, এটা কেমন কথা, তুমি আমাকে বলো যে সবসময় তোমার উপরে এইভাবে টর্চারিং করবে। এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যায়। কেটে যাওয়ার পরে একদিন আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোক আসে। আমার ভাই শ্বশুরবাড়ি থেকে লোক আসার পরে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমার বউ এসে মানে সবাইকে বেড়ে দিচ্ছে, তানিশা সবাইকে বেড়ে দিচ্ছে, আমিও খাওয়া দাওয়া করতেছিলাম। একটা পর্যায়ে আমার মানে ওইখানে মানে নতুন কিছু মেহমান ছিল যারা বিয়ের দিন আসে নাই। ওই মেহমানগুলো আমার ওয়াইফকে বলতেছে যে এটাকে জিজ্ঞেস করতেছে। তখন আমার মা বলতেছে যেটা আমাদের বাসায় থাকে এরকম। এটা বলার পরে তানিশা একরকম কান্না করে দেয়, মানে সবার সামনে কান্না করে দেওয়ার পরে ও যখন চলে আসে, মানে ওইখান থেকে চলে আসার পরে মা ওরে ডাকতেছে, ও আর আসে না, মা ডাকতেছে ও রুমের ভিতরে। মা কি করে অর্ধেক পর্যন্ত খাবার দাবার রাখা মা আইসে কি করে ওর চুলের মুঠি ধরিয়া মানে ওই মেহমানগুলোর সামনে ওরে মারতে থাকে। আমি মায়েরে যখন ছুটাইতে যাই তখন আমার বড় ভাই আমার বাপ এসে আমারে ধরে। আমার বড় ভাই আমার বাপ আমারে এমন মারে মানে মেহমানগুলোর সামনে, আর আমার বোন, আমার ছোট বোনটা আর আমার মা মিলে আমার বউকে মারে। এভাবে চলতে চলতে বিকাল হয়ে যায়। বিকালের পরে আমি আমাদের বাড়ির পিছনে গিয়া পুকুর পাড়ে আছে, ওই পুকুর পাড়ে বসে আছি। আমার মনটা এত খারাপ লাগতেছে, আমি তানিশার সামনে যেতে পারতেছি না লজ্জায়। আমি চিন্তা করতেছি আমি কেমনে তানিশার সামনে যাব। এই মেহমানগুলোর সামনে আমার মা কেমনে কুকুরের মতো তানিশারে মারলো। যাক, একটা রকম কান্না করতে করতে আমি আমাদের দোকানে চলে যাই। দোকানে গিয়ে আমি আর রাগ করে আর বাসায় ফিরি না, আমি দোকানের মধ্যে ঘুমায় যাই। যেতে দোকানেই ঘুমায় থাকি। অ্যান্ড ফজরের আজান দেয়। ফজরের আজানের কিছুক্ষণ পরে যখন চারিদিকে মোটামুটি আলো জমছে, আলো উঠছে, ওই টাইমে আমার আব্বা দৌড়ে আমার দোকানে আইসা মানে আমার ছাপের উপরে থাপড়াইতে আছে দোকানের, আর গালাগালি করতেছে যে মানে আমার অকথ্য ভাষায় গালি দিতে আছে যে তুই শুয়ে আসিস কেন, বেললে উঠায় এরকম করে। আমি বুঝতে পারতেছিলাম না যে কী হয়েছে। আমি তখন লাভ দিয়ে ওইটা দোকানের শাটার করলাম। খালার পর আমি বলতেছে বাবা কী হয়েছে, এরকম মানে চিল্লে করতেছো কেন? বাবা আমারে তখন কইতেছে যে তুই রাতের বেলা এখানে ঘুমাইলি কেন, তুই ঘরে কেন যাস নাই? আমি বললাম যে ঘরে যাইনি, তোমরা আমার বউরে মারো, আমারে মারো, আমি কেমনে ঘরে যাবো? তোমরা কি তোমাদের ছেলে মনে করো? তখন আমার আব্বা বলতেছে আরে হারামজাদা, এখন তো 14 গোষ্ঠী সবাই জেলে যাওয়া লাগবো, সবারই তো তুই জেলের ভাত খাওয়াইবি। আমি বলি কী হয়েছে? পরে বলতেছে আরে তোর বউ তানিশা ফ্যানের সাথে ঝুইলা আছে। আমি তখন চিৎকার দিয়ে কায়দে উঠে বলতেছি বাবা তুমি কি বলতেছো? আমার আব্বা বলতেছে তানিশা ফ্যানের সাথে ঝুইলা আছে রে, তোর বউ মরে গেছে। তখন আমি দৌড়ে যাই বাড়িতে। যাওয়ার পরে দেখতেছি যে সবাই আমার বউরে নামাইতেছে, আমার বউরে ওইখান থেকে নামাইতেছে, নামে মাটিতে শোয়াইলো। ফাঁসি দিলে নাকি মানুষের জিহ্বা বাড়াইয়া যায়, মানুষের চোখ বড় হয়ে যায়, কিন্তু আমার বউ তানিশার জিহ্বাও বাড়ায় নাই, চোখগুলোও বড় হয় নাই, শুধু গলার মধ্যে একটা দাগ, আর মনে হইতেছে যেন একটা নিষ্পাপ বাচ্চা শুয়ে আছে। আমি ওর দিকে তাকাইয়া চিৎকার করে ওরে ধরে আমি হাউ মাউ করে কান্নাকাটি করতেছি। আমারে কেউ ওর লাশের পাশ থেকে সরাইতে পারে না। এরকম করতে করতে একটা পর্যায়ে থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে পুলিশ লাশ নিয়ে যাবে, পুলিশ লাশ পোস্টমর্টম করবে। আমি চিল্লাচিল্লি করতেছি যে আমার জীবন থাকতে আমার বউরে আমি কাটতে দিব না, পুলিশ
আমার অনেক বুঝাইতেছে, আমার এলাকাতে চেয়ারম্যান তারপর অনেক মানুষ আসছে, তখন সবাই আমার বুঝাইতেছে যে না, লাশকে তো পোস্টমর্টেম করতে হবে, যেহেতু এটা মানে হচ্ছে মানে ফাঁসি দিয়ে মারা গেছে। যাই হোক, একটা সময় ওকে নিয়ে হচ্ছে ওকে নিয়ে যায়, ওকে কাটার জন্য নিয়ে যায়। দেন আমি তখন বাড়িতে বসে বসে কান্না করতেছি। তখন আমার মাসুদ ভাইয়া, বড় ভাইয়া আমার বলতেছে যে আরে এভাবে তো হচ্ছে থাকবে না, তুই ওর মানে তোর শ্বশুর বাড়িতে কল দে, ওর বাপ মারে জানা। তখন আমার আম্মা বলতেছে ওর বাপ মারে কি জানাবে, এগুলো কি ওর বাপ মা নাকি, ওরা কি আসবে নাকি? তখন আমি বলতেছি যে মা তুমি অনেক বলছো, আর বললো না, তোমার দুইটা পায়ে ধরে। তখন আমি মোবাইল ফোনটা বের করে আমি কান্না করতে করতে তখন আশারে কল করি, ওর বড় বোন আশারে কল দিয়ে যখন আমি আশারে ভুলি, আশার চিৎকার যেন আমার মোবাইল ফোনের স্পিকারটা ফেটে যাচ্ছিল। আশার চিৎকার দিয়েছে, ওর বাপ মারে বলতেছে যে আব্বা, ও আব্বা, জড়াই ধরে বলতেছে যে আমার বোন তো আর নাই। তখন আমি ওর বাবার সাথে কথা বলি, ওর বাবাও কান্নার জন্য কথা বলতে পারতেছে না, বলে আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি, তোমরা হচ্ছে ব্যবস্থা করো। তখন ওর বাবা মা আসে, বিকাল হয়েছে, ওরা আস্তে আস্তে বিকাল ওরা নিজেরাই প্রাইভেট কার নিয়ে আসে। আসার পরে ওনারা উঠানে বৈশা তখন হচ্ছে তানিশাকে আমরা একদম পোস্টমর্টেম করার পরে সব কিছু শেষ হয়, ওরা আইনা রাখি। অ্যান্ড রাখার পরে তখন মানে মাটি দেওয়ার জন্য প্রস্তুত নেন। আচ্ছা, একটা ব্যাপার বলে রাখি, ওর কিন্তু মানে পোস্টমর্টেমের জন্য ওখানে নেওয়া হয়, বাট আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানের কাছে আমি খুবই পা ধরে কান্নাকাটি করি। চেয়ারম্যান কীভাবে জানি ওর মানে পোস্টমর্টেম করায় নাই, ওই হসপিটাল থেকে ওকে আবারও নিয়ে আসে, থানা থেকে আবারও নিয়ে আসে। আনার পরে ওকে মানে রাখা হয়, মানে আমি বুঝাইতে পারবো না, ওর বাবা এসে ওর জড়ায় ধরে খুবই কান্না করে, ওর মা খুবই কান্না করে, আর আশার কান্নায় তো আকাশ বাতাস যেন ভেঙে পড়তেছে। যাই হোক, এভাবে যাওয়ার পর একটা পর্যায়ে ওকে মাটি দেয়, মাটি দিতে দিতে প্রায় সন্ধ্যার পর হয়ে যায়। অ্যান্ড মাটি দেওয়ার পরে ওর বাবা বলতেছে যে আজকে রাতে আর আমরা যাব না, আমরা থাকবো। তো ওর বাবা মা কী করে থাকে, আমরা অনেক রাতে আরেকবার হচ্ছে মধ্যরাতে তানিশার কবরের কাছে যাই, আমি আশা তারপর হচ্ছে আশার মা, আমরা কবরের কাছে যাই। এভাবে যেতে যেতে সকাল হওয়ার পরে তানিশার আব্বা মানে আশার আব্বা আমার শ্বশুর উনি উঠে ফজরার নামাজ পড়ে। ফজরার নামাজের পরে যখন একটু সূর্য ওঠে তখন আমার উনি ডাকে, আমি তখন হচ্ছে মানে বারান্দায় বসে আছি, আমার ডাক দিয়ে বলতেছে তোমাদের কিছু চেয়ার উঠানের মধ্যে বিছিয়ে তোমাদের এলাকার কিছু লোককে ডাকো। তখন আমি কি করি, একটা চেয়ার হচ্ছে বিছানোর পরে এলাকাতে কিছু লোক ডাক দেয়, আমার আব্বা, তারপরে আমার চাচা যেটা এলাকাতে যারা আছে সবাই ডাক দেয়। সবাই আইসা পরে তানিশার বাবা বলতেছে যে আমি আপনাদের সবাইকে একটা কথা বলি শোনেন, আমি আসলে আপনাদের কাছে একটা ব্যাপার লুকাইছি, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা আমার অনেক অন্যায় হয়ে গেছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমটা হচ্ছে যে আসলে আমরা আপনাদের কাছে যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, তানিশা নামের যে মেয়েটা, আসলে এই মেয়েটা আসলে আমার মেয়ে ছিল না। এই মেয়েটাকে ছোটোবেলায় আমি আমার বাড়িতে এনেছিলাম কাজের উদ্দেশ্যে, বাট মেয়েটা এতই ভালো ছিল যে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেল। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে এই ব্যাপারটা কেন আমি কেন বিয়ের দিন আপনাদের কাছে বলি নাই। আসলে আমি এই ব্যাপারটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে আশা আমাকে এই কথাটা বলতে দেয় নাই। আমি অনেকবার ট্রাই করেছিলাম যেটা আমি বলবো, কিন্তু আশা আমাকে এই কথাটা বলতে দেয় নাই। আশা আমাকে এই কথাটা বলতে দেয় না, আমি কিন্তু বলতে চাইছিলাম। আমার মেয়েটা বলতেছে যে বাবা আমি কিন্তু তানিশাকে কখনো অন্য চোখে দেখি নাই, আর তুমিও কিন্তু কখনো তানিশাকে মানে অন্য চোখে দেখো নাই। আমাকে যতটুকু তোমরা আমাকে যেভাবে বড় করছো তানিশাকে সেমভাবেই বড় করছো, তাহলে ওর বিয়ের সময় কেন তোমরা এই বদনামটা সবার কাছে কইবা যে ও আমাদের কাজের মেয়ে, ও আমাদের বাসায়, আমরা ওদেরকে বাসায় কাজের উদ্দেশ্যে আনছিলাম। এটা আমার মেয়ের রিকোয়েস্টে আমি কারো কাছে এই কথাটা বলি নাই, আপনাদের কাছেও বলি নাই। কিন্তু আল্লাহ সাক্ষী আমি কখনো আমার এই দুইটা মেয়েকে আলাদা চোখে দেখি নাই। আমার কাছে আমার তানিশা আমার এক চোখে, আমার আরেক চোখে হচ্ছে আমার মেয়ে আশা। আমি দুজনকে মানে আমি খুবই দুজনকে অনেক ভালোভাবেই দেখেছি, এবং আমি তানিশাকে পড়াশোনা করানোর জন্য অনেক চেষ্টা করেছি, বাট তানিশার মেধা ভালো ছিল না, ওকে আমি পড়াশোনা করাতে চেষ্টা করছি কিন্তু ও পড়াশোনা করে নাই। যাই হোক, এখন মেনলি কথা হচ্ছে গিয়ে আমার চিটংয়ে হচ্ছে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, আমি হচ্ছে আমার মানে উনি বলতেছে আমার বড় ভাইয়া হচ্ছে ফ্রান্সে থাকে, আমার বড় ভাই ভাবি ওরা সবাই ফ্রান্সে থাকে। তো আমিও ফ্রান্সে হচ্ছে আমার বউ এবং হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি ফ্রান্সে চলে যাব। আমার বড় ভাইয়ার ছেলের সাথে আমার মেয়ের হচ্ছে ফ্রান্সে বিয়ে হবে, ওইখানে আমার বড় ভাইয়ের ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে হবে। তো আমি ওইখানে যাচ্ছি, ওখানে বিয়ের কাজ সম্পূর্ণ করে আমরা যদি সম্ভব আমরা ওখানেই থেকে যাব, আমরা ওখানে সেটেল হওয়ার জন্য চেষ্টা করব, মাঝে মাঝে বাংলাদেশে আসব। তো এখন আপনাদের সবাইকে ডাকাইছি এই কথাটা বলার জন্য যে আমার মোটামুটি সয় সম্পত্তি যতটুকু আছে আমি কিছু বিক্রি করে মোটামুটি ব্যাংকে রেখেছি। অ্যান্ড আমার অবশিষ্ট হচ্ছে আমি একটা বাড়ি বানিয়েছি চিটংয়ে, 6 তলা একটা বাড়ি বানিয়েছি। এই বাড়িটার 3 তলা, উপরের 3 তলা হচ্ছে আমি আমার বড় মেয়ে আশার নামে রেখেছি, আর নিচের যে 3 তলা আছে ওই 3 তলা আমি আমার ছোটো মেয়ে
তানিশার নামে রেখেছি। আমি অলরেডি ওদের দুজনের নামে জায়গাটা উইল করে দিয়েছি। জায়গাটা উইল করে দিয়ে আমি দুইটা মেয়েকে জায়গাটা উইল করে দিয়েছি। তো উইল করে দেওয়ার পরে এখন যেহেতু তানিশা আমার মেয়েটা মারাই গেল, তাহলে এই মানে হচ্ছে সূত্রে এখন এই জায়গাটার মালিক হচ্ছে আমাকে দেখাই বললো যে ইকবাল। এখন আমি ইকবালকে চিটংয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ওর জায়গাগুলো আমি ওরে সব কিছু দেখাই দিব। ও হচ্ছে তারপর আমরা যখন ফ্রান্সে চলে যাব, ইকবাল তুমি পুরো বাড়ির ভাড়া উঠাবা, উঠে উপরের 3 তলার ভাড়া তুমি আমার অ্যাকাউন্টে রাখো, আর নিচের 3 তলা তুমি তোমার মতো করে ভাড়া দাও, এটা তোমার ব্যাপার, তুমি কীভাবে চালাবা। তো তুমি আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হও, তুমি তোমার আব্বা আর যদি কেউ থেকে থাকে আমাদের সাথে আসেন। এটা বলার পরে তখন আমার আম্মা ওইখানে বলতেছিল মানে সবার সামনে ওর যে কি বলেন আপনার মেয়েরা আপনি 3 তলা দিয়ে দিছেন, কিন্তু আপনার মেয়ে তো বা আপনার কাছে গেছিলো কয়টা টাকার জন্য, আমার ছেলের ইটালি পাঠাবো, তখন তো আপনি দিলেন না। তখন উনি বলতেছে কি বলেন, তানিশা আমাদের বাড়িতে এসেছিল টাকার জন্য। তো তখন আশা অনেক অবাক হয়ে যায়। তখন আমি বলি যে হ্যাঁ তানিশা তো গেছিলো টাকার জন্য, আপনারা নাকি টাকা দেন নাই। তখন উনি বলতেছে যে না না না, যাক আমার মেয়েটা মারা গেছে, আল্লাহ থেকে ব্যস্ত নসিব করো, আমার মেয়েটা আমার কাছে টাকা চায় নাই। ও যদি আমার কাছে টাকা চেত আমি ওর কুলচেটা কাইটে দিতাম, ও আমার কাছে টাকা চায় নাই। তো যাই হোক, এরপরে আমি প্রচুর পরিমাণ তখন আম্মাও খুব ভেঙে পড়ে, আমার বড় ভাইয়া, তারপর আমি, আমার বড় ভাইয়া, আমার আব্বা, আমরা 3 জনে মিলে তানিশার বাবার সাথে হচ্ছে চিটংয়ে যাই। যাওয়ার পর ওই এলাকার যিনি কমিশনার থাকে, কমিশনারকে ডাইকা বৈশা হচ্ছে ওর বাবা সব কিছু বলে দেয়, তানিশার বাবা সব কিছু বলে দেয় যে এটা হচ্ছে মানে তানিশার হাজব্যান্ড, যে তানিশাকে আমি জায়গা দিয়েছিলাম, আমার আজ থেকে 3 তলায় হচ্ছে ওর নামে, ও এটা দেখাশোনা করবে। তখন উনি তানিশা থেকে জায়গাটা সরাসরি আমার নামে উইল করে দেয়। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল। প্রায় এভাবে 2 থেকে 3 মাস যাওয়ার পরে 2.5 থেকে 3 মাসের মাঝে হচ্ছে তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার তানিশার বড় বোন আশা, ওরা সবাই হচ্ছে ফ্রান্সে চলে যায়। এয়ারপোর্ট থেকে এই বাড়িটা আমি দেখাশোনা করতেছি, এই বাড়িটা আমার আন্ডারে আছে। আপন ভাই, আমার যে 3টা মানে আমার যে 2টা ভাই ছিল সৌদি আরবে, আমার ওই 2টা ভাই হচ্ছে লাস্ট পর্যন্ত মানে আমার ভাইদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। ওদের একটা মানে সবজি মার্কেট ছিল, ওরা একটা সবজির দোকান করতো, বাট ওই সৌদি সরকার হঠাৎ করে বলে দিচ্ছে যে খারিজি মানে অন্য দেশের মানুষজন, ফরেনিয়াররা ওরকম ব্যবসা বাণিজ্য করতে পারবে না। একটা সময় আমার এই ভাইয়ার ব্যবসা বাণিজ্যগুলো সম্পূর্ণ ক্লোজ হয়ে যায়। আমার 2 ভাইয়া এখন বাংলাদেশে আছে, ওরা আব্বার সাথে উঠে বসে এভাবে চলাফেরা করে, আর আমি এখান থেকে টাকা দিয়া আমার আম্মাকে আমাদের সংসারটা চালাইতে আসে। আমাকে সবাই বিয়ে করার জন্য অনেক প্রেশার দিচ্ছে আপন ভাইয়া, কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছি না। আমি সারা জীবন আমার ভালোবাসার মানুষটাকে ফিল করে থাকতে চাই। যে বুকে আমি তানিশাকে জায়গা দিয়েছি, সে বুকে আমি অন্য কাউকে কখনোই জায়গা দিতে পারবো না। আপন ভাই, আপনি অনেক মানুষের জীবনের গল্প বলেন, আমি শুনতে পাই। আজকে আমি আমার জীবনের গল্পটা আপনাকে শোনালাম। যদি আপনার ভালো লাগে আপনি গল্পটা প্রচার করবেন। আর আপনার কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, আপনি যদি গল্পটা প্রচার করেন তাহলে সবার কাছে বলবেন সবাই যেন আমার বউ তানিশার জন্য দোয়া করে, আমার তানিশা যাতে পরপারে ভালো থাকে। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে মনোযোগ দিয়ে শোনার জন্য। গল্পের প্রথমে একটা কথা বলে রাখি, মানে কথার শুরুতে একটা কথা বলে রাখি, গল্পের মাঝে যদি আপনি কোনো অংশ না বুঝে থাকেন, ধরেন আপনি এই অংশ থেকে ওই অংশ বুঝলেন না, এটা আপনার মাথায় আসতেছে না যে কীভাবে হলো, কারণ গল্পটা অনেক লম্বা, এটা কাটতে গেলে হয়তো অনেক মানে লাইনগুলো লাগাতে গেলে হয়তো অনেক ক্ষেত্রে আসলে বোঝা যায় না। সেক্ষেত্রে আপনি যদি কোনো লিরিক্স বুঝে না থাকেন, কোনো কথার সাথে কোনো কথা আপনি বুঝে না থাকেন, তাহলে আপনি প্লিজ আমাকে কমেন্টস বক্সে আপনি আমাকে কমেন্টস করেন, আমি আপনাকে যথারীতি রিপ্লাই করব। আমি আপনাকে রিপ্লাই করে জানাবো যে আসলে মানে এরপরেটা কী হয়েছিল। আর আমি আজকে একটু অসুস্থ ছিলাম, এজন্য হয়তো আমি সুন্দর করে অনুষ্ঠানটা করতে পারিনি, অনেক জায়গায় হয়তো ব্রেকআপ হয়েছে, এজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডিয়ার ভিউয়ার্স, তানিশার জীবনে নিয়ে আমি তেমন কিছুই বলতে চাই না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ কর্তৃক। আল্লাহ যা ভালো বুঝেছে, আল্লাহ যা ভালো মনে করেছে, আল্লাহ তাই করেছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমরা দোয়া করি তানিশা যেন পরপারে ভালো থাকে। আমি ব্যক্তিগতভাবে আমার মন্তন্তস্থল থেকে দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি, তানিশার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে অনেক বেশি ভালো রাখে। এবং আশা বিদেশে চলে গেছে, ওর পরিবারের সাথে ফ্রান্সে গেছে, এবং ওখানে অনেক ভালো আছে।
ডিয়ার ভিউয়ার্স, যাই হোক, জীবনের গল্প থেকে অন্তত এতটুকু হলে শিখেছেন, যেটা হচ্ছে তানিশা যে ভুলটা করেছে, আমি বলবো এটা ভুল। এটা ভুলই ছিল যে মানে তানিশা ভুলটা করেনি, ভুলটা আশা করেছে যে তার বাবা মাকে বলার দরকার ছিল যে তানিশা আসলে তাদের বাসায় কাজ করে বা কাজের মেয়ে। তানিশার বাবা মা ওভাবে বলতে পারতো যে আসলে মেয়েটা আমরা ছোটোবেলা থেকে তাকে এনেছি, তাকে আমরা নিজের মেয়ের মতো করে বড় করেছি, নিজের মেয়ের মতো করে বড় করেছি, এবং আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু অর্ধাঅর্ধিভাবে তানিশা অর্ধেক মালিক এবং হচ্ছে আশা অর্ধেক মালিক। এটা যদি উনি ছোটোবেলা থেকেই ব্যাপারটা এভাবে মানে বিয়ের দিন এভাবে ব্যাপারগুলো সবাইকে বলে দিত, তাহলে অকালে হচ্ছে তানিশাকে ফাঁসিতে ঝুলতে হতো না। আর শাশুড়িদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি খুব অবাক হয়ে যাই সেই শাশুড়িরাই বউদের উপর অত্যাচার করে, যেই শাশুড়িরা একদিন বউ সেজে ওই বাড়িতে আসে। তারা যখন শাশুড়ি হয় তখন তারা ভুলেই যায় যে তারাও একটা সময় বউ ছিল। যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এই দোয়া করি। ডিয়ার ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন অ্যান্ড সুস্থ